পেশায় একজন ডক্টর, a life giver, one of the finest and talented plastic surgeon of the world, Mr. তানভীর আহমেদ হিমন। বছরে হয়তো আমাদের 7-8টা এরকম বড় ধরনের বার্ন ইনসিডেন্টস হয় যেখানে মিনিমাম 20 থেকে 25 জন মানুষ মারা যায়, আহত হয় কয়েকশো। আমি যদি প্লাস্টিক দিই তাহলে আমার কি খরচ কমবে? কেউ যদি প্লাস্টিক সার্জারি করে তাহলে পটেনশিয়াল রিস্ক বা কমপ্লিকেশনস কি হতে পারে লং রানে? চেহারা 100% চেঞ্জ করে আমি আপনার কে ক্যাটরিনা কাইফ বানিয়ে দিব বা আপনাকে আমি শাহরুখ বানিয়ে দিব ছেলেদেরকে, ইট ইজ নট পসিবল। এমন সময় হয় না যে আপনারা জানেন যে কালকে আপনার যাওয়া লাগবে না, বাট ফোন কল হয়েছে, যেতে হয়েছে? অ্যাবসলিউটলি। আপনার হয়তো দেখেন যে হঠাৎ করে আপনি টিভিতে দেখলেন যে একটা টেলপে আসলো, আজকে ওখানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, 7 জন ইনজিউর্ড। আমরা এই নিউজ টিভিতে দেখার সাথে সাথেই কিন্তু আমাদের প্রসিড করতে হয়। আসলে ছোটোবেলা আমি ভাবি নাই যে আমি ডক্টর হব। চলুন আড্ডা দেই। Assalamu alaikum everyone. Welcome to the Sajid Show, powered by Jamson and Company Limited, a complete solution for textile dyes, printing and auxiliaries. যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সবাইকে জানাই অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো আজকে আমাদের যিনি অতিথি, তিনি পেশায় একজন ডক্টর। শুধু ডক্টর বললেই ভুল হবে, তিনি একজন লাইফ গিভার, যিনি খুবই অল্প সময়ে তার হাতের কারুকার্যের দক্ষতার প্রমাণ অনেক সার্থকতার সাথে দিয়েছেন। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হসপিটালে প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে ক্রিয়েট করে থাকেন, তিনি মানুষদেরকে দেন জীবনে বেঁচে থাকার নতুন প্রাণ। বিভিন্ন দুষ্কর পরিস্থিতির শিকার হয়ে মানুষজন যখন হতাশার অতল গহ্বরে হারিয়ে যান, তিনি তখন মানুষজনদের দেন বেঁচে থাকার নতুন আশা। ভালো মানুষ দুনিয়াতে আছে, তাও অনেকে শুনেছেন, কিন্তু আমি দেখেছি যিনি আজকে এই মহৎ প্রফেশনে না থাকলে অনেকেই দুনিয়াতে হয়তো বেঁচে থাকার সাহসও পেত না। তার দক্ষতা, ক্ষিপ্রতা এবং বদান্যতা তাকে দিয়েছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লাস্টিক সার্জন হওয়ার যোগ্যতা। This is my absolute privilege to welcome the man whom I call the magician, a life giver, one of the finest and talented plastic surgeon of the world, Mr. তানভীর আহমেদ হিমন। ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। How is everything? How is life? It's going nice. How are you? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমরা একটু ডিসকাশনে যাব, বাট তার আগে একটু লাইট ডিসকাশন করতে চাই। আপনার ফ্যামিলিতে কে কে রয়েছেন? আমার ফ্যামিলিতে এই বয়সে যেমন আমার স্ত্রী, শি ইজ অলসো ডক্টর, এবং আমার টুইন কিডস, একটা ছেলে একটা মেয়ে। জি, ভাবির নাম কি? আমার ওয়াইফ ও হলেন ডাক্তার মালিহা আলম সিমি। উনি পেশায় একজন পেডিট্রিশিয়ান। উনি এখন কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। উনি বোথ ফেলোশিপ আর মাস্টার্স দুইটা কমপ্লিট করেছেন। আর বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা আসলে একটা কী বলবো যে সমন্বিত পরিবারে থাকি। আমার সাথে আমার বাবা মা আছেন এবং আমার বোন থাকেন। এই নিয়ে আমাদের পরিবার। দুজনেই কাজ করেন, 5-6 দিনই তো ঘরের বাইরে থাকা হয়, কাজকর্ম করা হয়। কারণ আমাদের সরকারি পেশাটাই এরকম যে চিকিৎসকদের আসলে আমাদের ছুটি কিন্তু 2 দিন না, 1 দিন, শুক্রবার। সেই ক্ষেত্রে আমাদের আসলে অফিস ডেটা হলো 6 দিন। আচ্ছা, শনি থেকে বৃহস্পতি। আচ্ছা, তারপরে তো আমাদের থেকে যে আবার প্রাইভেট প্র্যাকটিস বা চেম্বার, যেখানে আমরা হয়তো কিছু সময় অফিস টাইমের পরে আমরা নিজের পার্সোনাল টাইমটাকে আসলে ব্যয় করি ওখানে। তো সেই হিসেবে আসলে সপ্তাহে 6টা দিনই ব্যস্ত থাকতে হয়। যদিও আমি প্রাইভেট প্র্যাকটিসটা শুক্রবার শনিবারে করি না, বাট সরকারি হসপিটাল আমার তো শনিবারে খোলা থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। জি, ওখানে কয়দিন যাওয়া লাগে? সেখানে আমাদের সপ্তাহে 6 দিন। মানে সরকারি সব হসপিটাল কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে। অনেকে ভাবেন যে শনিবারে হয়তো বন্ধ, কিন্তু আমাদের আসলে শনিবারে বন্ধ থাকে না। আমাদের কিন্তু 6 দিন। আবার ঈদের বন্ধে অনেকে ভাবে যে 3 দিন মনে হয় ডাক্তাররা সব ঘরেই থাকেন। আমরা হয়তো 1 দিন কাটাইতে পারি, বাকি 2 দিন হয়তো হসপিটালে আসতে হয়। এমন সময় হয় না যে আপনারা জানেন যে কালকে আপনার যাওয়া লাগবে না, বাট ফোন কল হয়েছে, যেতে হয়েছে? অ্যাবসলিউটলি। আপনার হয়তো দেখেন যে হঠাৎ করে আপনি টিভিতে দেখলেন যে একটা টেলপে আসলো, আজকে ওখানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, 7 জন ইনজিউর্ড। আমরা এই নিউজ টিভিতে দেখার সাথে সাথেই কিন্তু আমাদের আসলে প্রসিড করতে হয়। অথবা এরকম হয়েছে কখনো? হামেশা হচ্ছে। আমাদের দেশে কিন্তু বার্ন ইনসিডেন্টস এত বেশি যে আপনার
বছরে হয়তো আমাদের 7-8টা এরকম বড় ধরনের বার্ন ইনসিডেন্স হয় যেখানে মিনিমাম 20 থেকে 25 জন মানুষ মারা যায়, আহত হয় কয়েকশো। তো এরকম ইনসিডেন্স পুরো বাংলাদেশে যখন হয়, এটা যেহেতু ন্যাশনাল ইনস্টিটিউট, সব পেশেন্ট আসলে ঢাকামুখী হয়, ফলে এরকম 7-8টা বড় থাকে, মাঝারি ধরনের ইনসিডেন্স থাকে প্রায়, যেখানে হয়তো 5 থেকে 7 জন মারা যায় ইনস্ট্যান্ট ওখানেই, হয়তো আহত হচ্ছে 50 থেকে 60 জন, এরকম আরও থাকে 20-22টা ইনসিডেন্স পার ইয়ার। আর ছোটোখাটো ইনসিডেন্স তো আছে, ওগুলোতে হয়তো আমরা যেতে হয় না, বাট মানে আমার ছুটির সময় আমাকে যেতে হয় না, কারণ আমাদের বড় টিম আছে। বাট মেজর অফ দ্য ইনসিডেন্সেস উই হ্যাভ টু মানে রাশ টু দ্য হসপিটাল। এতজন লোক যখন এতজন রোগী যখন ঢাকামুখী হয়, আস্তে আস্তে তো ধরেন দেখা যাচ্ছে 5-6 ঘন্টা চলে যাচ্ছে, তারপরে ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে 20-25 জন একসাথে। এতটুকু কি ক্যাপাসিটি আছে যে মানে সব লোককে অ্যাকোমোডেশন দেওয়া যায়? আপনি একটা খুব চমৎকার একটা কথা বলছেন যে বার্ন ইনসিডেন্স যখন হয়ে যায়, ঢাকামুখী সবাই মানে হচ্ছে, এই যে 5-6 ঘন্টা দেখা যায় যে অন স্পটে কিন্তু বড় একটা মেজর ইনসিডেন্ট, যেমন চট্টগ্রামে কিছুদিন আগে একটা কেমিক্যাল গোডাউনে বিশাল বিস্ফোরণ ঘটে, তো ওতে স্পটেই 20 থেকে 25 জন মারা যায়। তারপর আহত যারা ছিল তাদেরকে ইনিশিয়াল রিসিসিটেশন বলা হয়, যে একটা নিকটস্থ হসপিটাল নিয়ে গেলেই হতো, কিন্তু বাংলাদেশে আবেগ বেশি কাজ করে, ওনার হয়তো সরাসরি সবাইকে ঢাকামুখী করে ফেলেন একটা অ্যাম্বুলেন্সে বা গাড়িতে নিয়ে আসে। এতে যেটা হয়, পথেই কিন্তু আরও 10 থেকে 12 জন মারা যাচ্ছেন। কিন্তু আমাদের যে নতুন হসপিটাল যেটা আছে, এটা কিন্তু আসলে ক্যাপাসিটি অনেক বেশি, আমাদের 500 বেডের হসপিটাল। সো আপনারা হয়তো আগে দেখেছেন যে কোভিডের আগে যে সবাই ঢাকা মেডিকেলে যেত, জায়গা দেওয়ার ঠাঁই নাই বা ঠাঁই হচ্ছে না অনেক পেশেন্ট। তো এখানে কিন্তু রিসেন্ট ইয়ারে শুনবেন না যে আমরা এই এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল, তাদেরকে আমরা কোপ করতে পারিনি বা তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া যায় নাই, মানুষজন কমপ্লেন করতেছে, সেরকম কিন্তু নাই, কারণ উই ইউজ টু কোপ দেম। কারণ আমাদের বিগ হসপিটাল তো, আর সবাই রাশ করে আসে, ইভেন কি ঢাকা মেডিকেলের ডক্টররা আমাদের সাথে জয়েন করে। তো আমরা এটা কিন্তু আসলে 100-150 জন পেশেন্ট অ্যাট এ টাইম আমাদের জন্য খুব একটা কঠিন কিছু না। বাট 150 জন পেশেন্টের মধ্যে অনেকে দেখে যে আপনার খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অনেকে আছে হাফ বার্ন, অনেকে আছে ফুল বার্ন। সো ডিপেন্ডিং অন দেয়ার সিচুয়েশন আপনারা ট্রিটমেন্ট করেন, ইয়েস, তাই না? ফ্যান্টাস্টিক, এটাকে বলে ট্রায়ালস। আচ্ছা। আপনি যেটা বললেন, তা আপনি সাধারণ নলেজে যেটা চিন্তা করলেন, এগুলোই কিন্তু মেডিকেল সায়েন্সে আমরা সিস্টেমেটিক ওয়েতে করি, সেটা বলে ট্রায়ালস। আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি, পেশেন্টগুলোকে সর্ট আউট করি, যাকে ইমিডিয়েট যে ডেথ তাকে আমরা সেগ্রিগেট করে ফেলছি, কিন্তু যাকে আমাকে ইমিডিয়েট অ্যাটেনশন দেওয়া দরকার, আমরা সকল রিসোর্স এবং নার্স ডক্টরস কিন্তু সেদিকে ডেভিয়েট করে যায়। আর যাদেরকে একটু পরে দেখলে হবে বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তাদের কিন্তু আরেক দিকে সরিয়ে দেওয়া হয়, তাদের ওখানে অ্যাটেনশন কম থাকে। ধরেন এরকম যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে যে আপনার 100 জনকে আপনার অ্যাকোমোডেট করতে হবে, সো এই ক্ষেত্রে কতজন ডাক্তার আপনার উপস্থিত থাকতে হবে? অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট টু টেল। অ্যাকচুয়ালি আমার ডাক্তারের চেয়ে বেশি দরকার, কিন্তু অনেকে ভাবে যে চিকিৎসার জন্য শুধু চিকিৎসকই দরকার, এখানে কিন্তু নার্স একটা বিশাল বড় অংশ। আচ্ছা, তারপর কিন্তু আমার সাপোর্ট স্টাফ, জি। অনেক স্টাফ লাগে। তো অ্যাকচুয়ালি ইন দ্যাট টাইম আসলে ওইভাবে তো ক্যালকুলেশন করে বলা যায় না। যদি আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যাই, সেখানে তো 1:1 বলা হয়, সেটা তো আমাদের দেশে আমরা দিতে পারবো না, আমরা তো আসলে ডেভেলপিং ওয়ার্ল্ড। সো সেখানে হয়তো আমাদের স্ট্রেসটা অনেক বেশি, বরং পুরো হসপিটালেই হয়তো আমরা কনসালটেন্ট হলাম 15 জন, সবাই চলে আসে প্রায়। মিড লেভেল ডক্টরস আছে আরও হয়তো 30 জন, আর যারা ট্রেনি সার্জনস, মানে অবশ্যই ওনারা সিনিয়র ডক্টর, বাট দে আর ইন দ্য কোর্স, মানে সিপিএস বা এমএস কোর্সে যারা আছেন আর কি। তো ওরকম মিলে হয়তো আমাদের 50 থেকে 60 জন চলে আসে, নার্স হয়তো 200 চলে আসছেন, স্টাফ হয়তো আরও চলে আসছেন। ইভেন্ট কি আমাদের যে হসপিটালে যে আনসার আছে, গাড়ির ড্রাইভার আছে, যে ক্লিনার আছে, ওয়ার্ড বয়, সবাই চলে আসে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে হসপিটালের যে স্টাফ যে লোয়ার টায়ারে কাজ করে, হি ইজ অলসো বিন ট্রেইনড হাউ টু ট্যাকল উইথ দ্য পেশেন্টস, আদারওয়াইজ এই সিস্টেম চলবে না। হ্যাঁ, এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই অনেক সময় কমপ্লেন করে যে একটা ওয়ার্ড বয়কে দেখলাম ড্রেসিং করছে, দিস ইজ কমপ্লিটলি রং একটা এলিগেশন, যে সে করছে ঠিকই, বাট হি ইজ ট্রেইনড কারণ টু ট্যাকল দ্য সিচুয়েশন, সে টুকটাক হ্যান্ডেল করতে পারে সিচুয়েশনটা। এটা ছাড়া উপায় নেই। প্রাইমারি যে জিনিসগুলো মানে একজন গেল প্রাথমিক যে চিকিৎসা, এটা যদি দেয় দেখা যাচ্ছে অনেক কিছু সলভ হয়ে যায়, তাই না? হয়ে যাচ্ছে, কারণ
আপনার অত রিসোর্স নেই। এই দেশটা কিন্তু গরিব। আমি যদি একটা গরিব পরিবারের সাথে তুলনা করি, একজন ধনী পরিবারের সাথে কম্পেয়ার করি, দুটো তো এক হবে না। একজনের অনেক কষ্ট করে সেই টাকা দিয়ে কিন্তু একটা পরিবারকে চালাচ্ছে, আরেকটা পরিবারে হয়তো আমি একদিনের যে খরচ সেটা হয়তো অন্য একটা পরিবারের 1 মাসের খরচ। তো আমাদের দেশটা তো গরিব দেশ বা আমরা ডেভেলপিং কান্ট্রি, সো এখানে হয়তো সবাইকেই আমাকে সাহায্য নিতে হচ্ছে, কারণ আমি তো এত ডক্টর গভর্নমেন্ট এমপ্লয় করতে পারতেছে না, এত নার্স এমপ্লয় করতে পারতেছে না, এবং এটা সম্ভব না। আপনি যদি আপনি যেমন অস্ট্রেলিয়া দেখেন বা ইউএসএ ইউকেতে, আপনি কিন্তু আলাদা করতে পারবেন না হঠাৎ করে দেখে কথা বলে যে কে ডক্টর, কে নার্স, কে হসপিটাল স্টাফ। আপনাকে সবাই একই ক্যাটাগরি মনে হচ্ছে এবং সবাই কিন্তু কাজ করছে একই সাথেই। তো হেলথ কেয়ার ইজ এ টিম ওয়ার্ক। ভেরি গুড। এই কথাটা খুব ভালো বলেছে যে হেলথ কেয়ার ইজ এ টিম ওয়ার্ক। আই থিঙ্ক লাইক এভরিথিং ইজ এ টিম ওয়ার্ক। কোনো বিজনেস আপনি কাজ করতে চান, কোনো স্পোর্টস, এভরিথিং ইজ এ টিম ওয়ার্ক। সো টিম ওয়ার্ক যদি ইনশাল্লাহ ভালো থাকে তাহলে কিন্তু এই কাজের সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। ভাইয়ের সাথে আরও কথা বলবো। ভাইয়ের জন্য অনেক কিছু আমার কাছে আছে, বিকজ আমি নর্মালি এখন পর্যন্ত যাদের পডকাস্ট করেছি তারা নর্মালি ছিল ক্রিকেটার, মডেলস অথবা অ্যাক্টর অ্যাক্ট্রেস। ডক্টরস আর বিজনেসম্যানকে এখন পর্যন্ত আমার করা হয়নি। সো এই জিনিসটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে, বিকজ ভাইয়ের জন্য যখন আমি কন্টেন্ট রেডি করছিলাম ইট টুক এ লট অফ টাইম, আর আমি জানি না এন্ড অফ দ্য ডে আমি কী বানিয়েছি, বাট চেষ্টা করে যাবো। বাট বিফোর উই ডিসকাস মোর অন দ্যাট, আপনাদের যাদের একটা মিথ আছে, ধারণা আছে, আপনারা যারা প্লাস্টিক সার্জারি বলতে মনে করেন আরএফএলের প্লাস্টিকের মতন প্লাস্টিক ইউজ করে যেমন ওই বালতি মগ বানানো হয় ঠিক তেমন সার্জারি জিনিসটা কিন্তু এরকম কিছুই নয়। কেমিক্যালের কিন্তু মানে খেলাই নাই, হ্যাঁ, দের ইজ নাথিং টু ডু উইথ দ্য কেমিক্যাল। আপনাদের একটু ফ্রিতে জ্ঞান দিই আমি। প্লাস্টিক শব্দটা এসেছে আপনার গ্রিক ওয়ার্ড প্লাস্টিকোস থেকে। এটা মানে হলো টু মোল্ড অর টু গিভ এ ফর্ম, লাইক টু শেপ। সো ডক্টররা তাদের হাতের কারুকার্য দিয়ে মানুষের বডির টিস্যুগুলা যে রিস্টোর করে, এটাই হলো প্লাস্টিক সার্জারি। ব্যাটিক না ব্যাটিক? এক্সিলেন্ট। সো আমার কিন্তু মনে হচ্ছে যে আই শুড হ্যাভ গিভ এ সাম পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অন প্লাস্টিক সার্জারি। ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট রিসার্চ। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। প্লাস্টিকস ওয়ার্ডস মিনস টু মোল্ড অর টু শেপ অর টু রিভিল দ্য থিং ফ্রম নাথিং। এই জিনিসটা আমিও এভাবে শিখছি, বিকজ অনেকে প্লাস্টিক বলতেই মানে অন দ্য স্পট মাথায় আসে মেবি কেমিক্যাল। আপনি হয়তো একটা জিনিস দেখবেন, আমরা যখন প্রাইভেট কারে ঢাকার রাস্তায় যাই প্রথমে খুব অফেন্ডিং লাগতো, যখন শুনি হঠাৎ করে বাসের কন্ডাক্টরে ওস্তাদ বামে প্লাস্টিক। তো আমি বলি সে জানলো কি আমি প্লাস্টিক সার্জারি, আসলে সেটা না, প্রাইভেট কারকে বাংলাদেশে বলা হয় প্লাস্টিক। সো বামে প্লাস্টিক ডানে প্লাস্টিক। সো দিস ইজ এ ফানি ওয়ার্ড, কারণ এটা থেকে কিন্তু মানুষজনের একটা ধারণা আসছে যে প্লাস্টিক সার্জারি মিনস উইজ টু ডু। আমরা অনেক সময় বলা হয় আপনি কোন ধরনের প্লাস্টিক ইউজ করবেন, আমি যদি প্লাস্টিক দিই তাহলে আমার কি খরচ কমবে? ধারণা হচ্ছে যে হয়তো আমরা এমন কোনো একটা ডিভাইস ইউজ করি যেটা দিয়ে হয়তো আমরা সব কিছু চেঞ্জ করে ফেলি, তখন আমরা হয়তো বলি না, নামটা কিন্তু সার্জারি, উইজ টু ডু দ্য সার্জারি, আমরা সার্জারি করি বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। দ্যাট ইজ দ্য প্লাস্টিক সার্জারি। দ্য ওয়ার্ড ইটসেলফ মানে অনেক কমনলি ইউজ, তো ওই জন্য সবাই প্লাস্টিক বললেই মানে দ্যাট টুক ইন এ ডিফারেন্ট ওয়ে। বা এটা মানে যে লাইক রিস্টোর করা, বডি টিস্যুগুলোকে শেপ করা, এটা মানুষের মাথায় চিন্তাই আসে না। দ্যাটস গুড, দ্যাটস গুড। ভাই আরও আলোচনা করবো, বাট আমি আপনার ফ্যামিলি নিয়ে আলোচনা করতে করতে চলে গেছিলাম একটু ডিপে, বাট আমি এই জিনিসটা একটু আপনার সাথে জানতে চাই। সো আপনার চাইল্ডহুড নিয়ে আগে একটু কথা বলি আমি। সো আপনার জন্ম ভাইয়া কোথায়? আমার জন্ম আসলে ব্রাহ্মণবাড়িয়া শহরে, কারণ আমার বাবা একজন ব্যাংকার ছিলেন, তো ওনার যেহেতু বদ্যিজনিত চাকরি, তো সেই সূত্রে উনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে। আমার জন্ম কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে। ব্রাহ্মণবাড়িয়া শহরে ছোটকালে ওখানেই জন্ম হয়েছে, তারপরে আপনি চলে এসেছেন ওখানে? না, তারপরে হয়তো আমরা হয়তো আমার বয়স হয়তো 1 বছর বা 2 বছর বয়সে আমার বাবা চলে যান চট্টগ্রামে, সেখানে আমার ছোটো বোনের জন্ম হয়। আচ্ছা। তারপরে আবার ট্রান্সফার হয়ে আবার আমরা চলে আসি কুমিল্লাতে, যেখানে আমার অরিজিন। তো কুমিল্লাতে আমরা হয়তো 2 বছর ছিলাম, স্কুলিং শুরু হয় কুমিল্লাতে, কুমিল্লা মিশনারি স্কুল যেটাকে বলা হয়, আওয়ার লেডি ফাতেমা গার্লস হাই স্কুল। যদিও নামটার সাথে গার্লস হাই স্কুল, বাট ক্লাস 4 পর্যন্ত ছেলেদের ছিল। এটা মিশনারি স্কুল নামে খুব পরিচিত, খুব বিখ্যাত স্কুল। ওখানে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ওখানে আমার কেজি 1, 2, তারপরে আমরা চলে যাই সিলেটে আমরা ছিলাম চালিবন্দর এলাকাতে, আমার মনে পড়ে। ওখানে বসন্ত শিশু একাডেমি বিশিকা, তো সেখানে
আমরা ছিলাম আমি হয়তো ক্লাস 4 পর্যন্ত, তারপর আবার চলে আসি কুমিল্লাতে। সেখানে আসার পর আমার মেজো বোনের জন্ম হয়, মানে আমার সেকেন্ড বোন। তারপরে আমি আমাদের সবার ছোট বোনের জন্ম হয় কুমিল্লাতেই। তারপরে আমি ভর্তি হই কুমিল্লা জিলা স্কুলে। তো সেখান থেকে আমি ক্লাস 7-এ ওঠার পর 1991-এ আমরা ঢাকায় চলে আসি ট্রান্সফার জনিত কারণে। ঢাকায় এসে আমি খিলগা গভর্নমেন্ট হাই স্কুলে আমরা ভর্তি হই, আমরা খিলগাতেই ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে স্কুল জীবন শেষ করার পর আমার কলেজ শুরু হয়, সেটা নটরডেম কলেজ। এক্স নটরডেম। সো কিন্তু আমি কিন্তু প্রথমে চান্স পাই ঢাকা কলেজে। ওকে। কিন্তু কোনো একটা মানে আমি যখন সত্যি কথা যেটা বলতে, যে আমি যখন ঢাকা কলেজে ফর্ম কিনতে যাই, তখন ঢাকা কলেজে মারাত্মক একটা মারামারি হয়, আমি তার মধ্যে পড়ে যাই। আমি তখন প্রথম আমার জীবনে যে বন্দুক বা কোন কিসের আমি বুঝলাম যে এটা একটা বন্দুকের বা পিস্তলের গুলি হবে। আচ্ছা। আমরা সবাই দৌড়ে পালিয়ে যাই। আমি তখন ঢাকা কলেজের আমার মনে আছে সমুদ্র ইন্টারন্যাশনাল হোস্টেল বা কিছু একটা দিয়ে একটা মাঠ পেরিয়ে কোনো রকমে আমি বের হয়ে আসি। আমাদের গাড়ির ড্রাইভার ছিল, ও চলে আসে বাসায়, আমি তখন রিক্সা দিয়ে বাসায় ফিরি। কিন্তু আসলে রেজাল্ট হয়ে যায় প্রথমে ঢাকা কলেজের অ্যাডমিশন টেস্টের, তো আমাকে ঢাকা কলেজে ভর্তি হতে হয়। নটরডেম কলেজের রেজাল্ট হয় পরে। সবাই সাধারণত নটরডেমের চাপে ঢাকা কলেজে চলে আসে, কিন্তু আমার নিয়ত ছিল যে আমি ঢাকা কলেজে পড়বো না। ক্লাস শুরু করার পরও আমি যে উল্টা কিন্তু আবার চলে আসি নটরডেম কলেজে। তো এই হলো আমার কলেজ সো পর্যন্ত। কলেজ আপনি নটরডেম থেকে পাস করেছেন কোন ইয়ারে? 1997। 1997 ইউ গ্র্যাজুয়েটেড। সো এই যে ডক্টর হওয়ার যে ইচ্ছাটা, এটা কি লাইক ছোটকাল থেকে ছিল নাকি? না, সত্যিকার HSC অর্থে পরে? কিন্তু আমি আমাদের ছোটকালে আমি কখনো এইম ইন লাইফ যে রচনা, এটা আমি কখনো এটা অ্যান্সার করিনি, করতাম না। কারণ আসলে ছোটোকালে আমি ভাবি নাই যে আমি ডক্টর হব। কারণ আমাদের সময় যেটা ছিল, আমরা হয়তো সবগুলোর জন্য প্রস্তুতি নিতাম। ঢাকা ইউনিভার্সিটির জন্যে, যেহেতু আমরা সায়েন্সে ছিলাম, যে আমি হয়তো কোইনিটে পড়বো, সেটার জন্য প্রস্তুতি ছিল। বুয়েটের জন্য প্রস্তুতি ছিল, আর্কিটেকচারের জন্য প্রস্তুতি ছিল, সাথে সাথে মেডিকেল। তো খুব স্পেসিফিক কোনো আসলে আপনি aim ছিল মানে না। লাইক এইচএসসি পাস করার পর পর্যন্ত শিওর ছিলেন না, মানে আপনার টার্গেট ছিল আমি সবগুলোতে পরীক্ষা দিব যেটা লাগে? যেটা হয়ে যায়, কারণ ওরকম কোনো টার্গেট ছিল না। তবে মেডিকেল পড়ার খুব একটা ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আসলে আমি অ্যাপ্লাইড ফিজিক্সে পড়বো ঢাকা ইউনিভার্সিটিতে, এটা আমার একটা খুব ইচ্ছা ছিল। কিন্তু সেখানেও আমার আরেকটা জিনিস কাজ করে, যে সবার আগে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় এবং আমি সেখানে চান্স পেয়ে যাই। তারপর আমি সব জায়গাতেই পরীক্ষা দিই, বুয়েটেও দিই, আমি আর্কিটেকচারে দিই। বুয়েটে হয়েছে? তারপরে বুয়েটে আমি ছিলাম নেভাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম। ওকে। তারপর ঢাকা আমি ডেন্টাল কলেজে পরীক্ষা দিই, সেখানে আমি 3rd হয়েছিলাম ডেন্টালে। তারপরে তখন তো আমাদের আসলে এই জিনিসগুলো কাজ করতো না, যে আমি কোথায় চান্স পাবো তো জানি না খুব। তখন তো নাম্বারের ভিত্তিতে হতো। আমি সেই শাহজাহান ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, রাজশাহী ইউনিভার্সিটির ফর্ম কিনে, সেখানে আর পরীক্ষা দিতে হয় না, কারণ অনেক পরে হয়। ততদিন আমার রেজাল্ট হয়ে যায়, রেজাল্ট হয়ে গেছে। যে মেডিকেলে হয়ে গেছে সবার আগে। তারপরে বুয়েটে ছিল, ডেন্টালে ছিল, ঢাকা ইউনিভার্সিটির কোইনিটে আমার প্লেস ছিল 91। সো তখন আমার আমি তো খুশি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, কিন্তু তার আগেই মেডিকেলের অ্যাডমিশন শুরু হয়ে যায়। তো তখন আমি আসলে পড়তে চাইনি, আমি এমএসসি মেডিকেলে চান্স পাই। তো আমার বাবা বললেন যে কোনো সমস্যা নাই, তুমি তো তোমার বন্ধুদেরকে বলতে পারবে যে তুমি মেডিকেলে কিছুদিন পড়ছো, তুমি ভর্তি হও, ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি শুরু হবে তুমি চলে আসো। কিন্তু আমার জানা ছিল না যে হয়তো আপনার এখনও এই জিনিসটা আছে, যে মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার সময় ওনারা কিন্তু আমাদের সার্টিফিকেটগুলো রেখে দেন, এবং গার্ডিয়ানের সিগনেচার ছাড়া স্টুডেন্ট সে অ্যাডমিশন ক্যান্সেল করে আসতে পারে না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সেই স্কোপ আছে, বুয়েটেও সম্ভবত নাই, আমি ঠিক জানি না, কিন্তু অন্যান্য জায়গায় সম্ভব। সো আমি যখন মেডিকেলে ভর্তির পর ক্লাস শুরুর পরেই কিন্তু কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা আসে। আর বুয়েটে যেহেতু আমি নেভালে পেয়েছি, আমার ডিজায়ার্ড ভালো সাবজেক্ট হয়নি, আমার আসলে ইচ্ছা ছিল না। আর আর্কিটেকচার আমি চান্স পাইনি। তো যখন শাহজালাল ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিই, সেখানে আমি হয়তো 3rd হয়েছিলাম আর কি। তো যেহেতু ঢাকার বাহিরে ঢাকা ইউনিভার্সিটি আছে, এবং আমি 91 সিরিয়ালে আমি আমার ডিজায়ার যে অ্যাপ্লাইড ফিজিক্সে আমি চান্স পাবো। কিন্তু আমার প্যারেন্টস তখন আমাকে ডেকে নিয়ে বললো যে দেখো, আমাদের ইচ্ছা যে আমাদের
বড় সন্তান সে ডাক্তার হবে, হুম তা আমি তো পড়বো না। তো তখন আমি অ্যাডমিশন তো ক্যান্সেলের কোনো পথ ছিল না, অনেকটা বাধ্য হয়ে কিন্তু আমাকে মেডিকেলে পড়তে হয়েছে। কোন মেডিকেল ভাইয়া? আমি ময়মনসিংহ মেডিকেল ময়মনসিংহ মেডিকেলে। কোন ইয়ারে এটা? সেটা হলো আমরা চান্স পাই হলো 1998-এ। 1988 এর ব্যাচ। আচ্ছা আচ্ছা। সো 1988 দিয়ে আপনার এমবিবিএস এর যাত্রা শুরু। তারপরে এমবিবিএস পাস করার পরে তারপরে তো এমবিবিএস আসলে ওখানেও একটা কাহিনী ছিল যে প্রথম এক বছর কিন্তু আমি খুব একটা ভালো মতো পড়ালেখা করতে পারিনি। ঢাকার বাহিরে খুব কষ্ট হতো, প্রতি সপ্তাহে চলে আসতাম বাসায় ঢাকায়। তখন আমার অবস্থা দেখে আমার বাবা বললেন যে ঠিক আছে তাহলে তো কি করবে। তখন সামনে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির পরীক্ষা প্রথম চালু হয়, আমি ওখানে অ্যাপ্লাই করি, পরীক্ষা নর্থ দিই, সাউথ ইউনিভার্সিটি তখন ছিল? চলে আসছিল। ও লাইক আই থিংক মনে হয় একদম নতুন। 19 নতুন। তো তখন আমার স্পষ্ট মনে আছে যে আমার বাসায় পরে চিঠি আসে যে আমাকে প্রথম ধাপেই, যেহেতু আমার রেজাল্টটা ভালো ছিল, মেট্রিক ইন্টারমিডিয়েটের নাম্বার খুব ভালো ছিল, সো এইরকম অ্যাপ্লিকেশন আমি জানি না, কিন্তু প্রথম দফাতেই ওরা আমাকে 50% স্কলারশিপ ঘোষণা করে বিবিএর জন্য, প্রথম বিবিএর ব্যাচের জন্য। তখন আমার বাবা বললেন যে ঠিক আছে তাহলে তুমি নর্থ সাউথে ভর্তি হও। তো প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে তখন অনেক টাকার খরচের ব্যাপার। তখন আমি ভাবলাম যে আমার তো 4 ভাই বোন, তা আমি যদি এখন প্রাইভেটে পড়ি তো ওদের যদি চান্স না হয় কোথাও, তো কীভাবে আমার বাবা আসলে খরচটা মিটাবেন। তখন আমি কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়ে যে না ঠিক আছে আমি ছাড়বো না, আমি সরকারিতেই থাকি, কারণ এখানে খরচ একদমই কম। আমি বরঞ্চ আবার দ্বিতীয়বার আবার মেডিকেল এডুকেশন টেস্ট দেবো যাতে আমি ঢাকায় চলে আসতে পারি। পরবর্তীতে আর সেটা হয়নি, কারণ ভাবলাম যে আবার যদি পরীক্ষা দিই আমি তো 1 বছর জুনিয়র হয়ে যাব। তো ফলে প্রথম 7-8 মাস আমার মেডিকেলে খুব একটা কনসেন্ট্রেশন ছিল না, আমি অনেক পরীক্ষাতে খুব খারাপ রেজাল্ট করি। আসলে আমি অতটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, কিন্তু যেটা হয় যে কনসেন্ট্রেশন ছিল না। পরে একটা কম্পেল টু স্টাডি দ্য মেডিসিন, এইভাবে আসলে যাত্রা শুরু। তারপরে আমি হয়তো 1 বছরের পর থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াই। এই ছিল কাহিনী। নাইস নাইস, ভেরি ওয়েল ইন্সপায়ারিং কাহিনী। সো এরপরে ভাইয়া, once you are done with your MBBS, you have decided to go abroad for higher study? না, আসলে এমবিবিএসের পর হায়ার স্টাডিতে যাওয়া হয়নি, কারণ সেটার স্কোপ খুবই লিমিটেড। তো আমি আসলে দেশেই আমাদের ট্রেনিং শুরু করতে হয়, আর ইন দ্য মিন টাইম ইন্টার্নশিপে থাকা অবস্থাতে আমাদের বিসিএস পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। ইন্টার্নশিপের সময় আমি পরীক্ষা দিই বিসিএস, 25তম বিসিএসে। আর এটা তো সময় লাগে প্রায় 2-2.5 বছর। তারপরে আমরা এসে আসার প্রথমে অনারারি ট্রেনিং, মানে কোনো বেতন ছাড়া ট্রেনিং করতে হয় আমাদের ডাক্তারদের, যেটা হয় ইন্টার্নশিপের পরেই আমি বর্তমান যেটা বিএসএমএমইউ পিজি হাসপাতাল নামে যেটা পরিচিত, ওখানে আমি আসলে সার্জারিতে ট্রেনিং শুরু করি। তো 6 মাস ট্রেনিংয়ের মাঝপথেই আমার বিসিএসের ভাইবা রিটেন সবগুলো কমপ্লিট করি, কিন্তু তার মাঝখানে আবার বারডেমে আমি আসলে চাকরি পেয়ে যাই। যে ওখানেও পরীক্ষা দেওয়ার পর আমি একটা সময় বারডেমে 2006 সনে 2005 সনে আমি জয়েন করি ওখানে। তো ওগুলোও ট্রেনিং হয় আমাদের সাথে সাথে। আমি সার্জারি ডিপার্টমেন্টে ছিলাম, প্রথমে মেডিকেল অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তো ইন দ্য মিন টাইম আমাদের বিসিএসের জয়েনিং চলে আসে। আমি 2006 সনে 21শে আগস্ট আমি সরকারি চাকরিতে জয়েন করি। তার আগেই আমার এফসিপিএস পার্ট 1 হয়ে যায় 2005-এ, আর এমআরসিএস পরীক্ষা আমি দেই, যেটার জন্য সবাই লন্ডনে যায়। সো বাংলাদেশে সব আমার প্লাস টোটাল ট্রেনিং। তো আমার যেহেতু সরকারি চাকরির সুবাদে আমাদেরকে গ্রামাঞ্চলে যেতে হতো, আমার প্রথম পোস্টিং ছিল নেত্রকোনার আটপাড়ায়, সেটা একটা খুব হাওড়ের কাছাকাছি। তারপরে আমি আস্তে আস্তে নারায়ণগঞ্জে আসি, তারপরে আমি ঢাকা মেডিকেলে আসি ট্রেনিংয়ের জন্য। তো টোটাল ট্রেনিং কমপ্লিট করার পর আমি 2003 সনে 2013-তে আমি এফসিপিএস পাস করি। তারপরে তখনই আমি অনেক দেশের বাহিরে অনেকগুলো অ্যাপ্লিকেশন করার পর প্রথম আমার লাইফে আমি 2014 সনে আমি অস্ট্রেলিয়া মেলবোর্নে আমি একটা স্কলারশিপ পাই, ওখানে রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ সার্জনসের। তো ওরাই আমাকে টোটাল ফান্ড করে, টোটাল খরচটা, বাংলাদেশ সরকার না বা অন্য কেউ না। তো ওখানে আমি প্রায় 4 মাসের মতো ট্রেনিং করি। তো ওই বছরে আমি লাকিলি আরেকটা স্কলারশিপ পাই, সেটা হলো যে ব্রিটিশ প্লাস্টিক সার্জারি অ্যাসোসিয়েশনের একটা স্কলারশিপ। ওরা আমাকে ফুল ফান্ড করে আমি লন্ডনে আমি রয়্যাল ফ্রি হসপিটালে কাজ করি 3 মাস, ওই 2014-তে।
Nice, nice. তারপরে আবার দেশে আসার পর আমি প্রমোটেড হই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তারপরে আবার 2টা স্কলারশিপ আমি পাই, সেটা হলো 2016-তে, সেটা হলো আমেরিকান কলেজ অফ সার্জনস আর আমেরিকান সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস। জি। তো ওরা ওখানে প্রায় $16,000 ওরা সাপোর্ট দেয়। তার আওতায় আমি 3 মাস কাজ করি ইউএসের বিভিন্ন হসপিটালে, আর 1 মাসের মতো কাজ করি কানাডাতে, টরন্টোতে। তো এই টোটাল আমার ওভারসিজ ট্রেনিং উইথ স্কলারশিপ। নাইস ভাই। এই যে আপনি অনেকে এই যে প্লাস্টিক সার্জন যে আপনি হবেন, ওয়াই দিস প্রফেশন? বিকজ সবাই কিন্তু আপনার অন্যান্য জায়গায় যায়। আমি আমার যারা পরিচিত ডক্টরসরা আছে খুবই, মানে আপনাকে দেখেছি জাস্ট প্লাস্টিক সার্জন, আর কাউকে আমি দেখিনি। এটা কি টু টাফ? আসলে এটাও অন্যরকমভাবে আসা। আমার আসলে প্লাস্টিক সার্জন হওয়ার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল আমি পেডিট্রিশিয়ান হব। তো আমার ওয়াইফ বললো যে সেও পেডিট্রিক্সে পড়বে। তা আমি কিন্তু এফসিপিএসের জন্য ফর্ম কিনি, আমার ওয়াইফ বললো যে সেও পেডিট্রিক্স পড়ে। তখন আমি ভাবলাম যে না, দুজন এক সাবজেক্টে থাকা যাবে না, আমি যে তাহলে তুমি পড়ো, আমি অন্য সাবজেক্ট খুঁজি। তারপরে আমি খুঁজতেছি আমি কোথায় যাই, তারপরে ইএনটির কথা চিন্তা করি। ভাবির সাথে বিয়ে হয়েছিল কখন? 2006। আচ্ছা। তো তারপরে আমি ভাবি যে তাহলে তো সেটা হচ্ছে না। তো পরে আমার এক ডিস্টেন্ট রিলেটিভ, উনি প্লাস্টিক সার্জারিতে ছিলেন। তো তখন আমি বলি যে আরে সাবজেক্টটা তো আমার কাছে মনে হচ্ছে, আমি কিন্তু এর আগে প্লাস্টিক সার্জনের সাথে কাজ করিনি, বা মাইমিসিং মেডিকেল প্লাস্টিক সার্জারি ছিল না। তো আমি আসলে খুব একটু ওনার সাথে কথা বলার পরে আমি কিন্তু প্লাস্টিক সার্জারিতে পরীক্ষা দেই এবং ওখানে পার্ট 1-এ চান্স পাই। এইভাবে করে আমি শিফট করে আসলে চলে আসি। নাইস নাইস। সো ফার লাইক আপনার এই যে প্লাস্টিক সার্জনের যে জার্নিটা, হাউ ডু ইউ এক্সপেরিয়েন্স ইট? ইউ লাইক ইট? অ্যাকচুয়ালি আমার খুব একটা আইডিয়া ছিল না। আমি যখন প্রথম ট্রেনিংয়ে আসি তখনই আসলে আইডিয়া হয়। তো আমি প্রথম আমার ট্রেনিং শুরু করি বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড প্লাস্টিক সার্জন, ওনার নাম প্রফেসর শাফকাত হোসেন খন্দকার। সো উনি খুবই রিনাউন্ড একজন প্লাস্টিক সার্জন। উনি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান ট্রেন প্লাস্টিক সার্জন বাংলাদেশের। উনি অস্ট্রেলিয়াতে ছিলেন অনেক দিন, ওখানে কমপ্লিট করবো। উনি আর অস্ট্রেলিয়াতে থাকেননি, উনি কিন্তু রিটার্ন ব্যাক টু বাংলাদেশ। তো স্যারের সাথে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ওনার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মানে ট্রেনিং পোস্ট, মানে যার একদম বলা যায় যে স্যারের সাথে কাছে থেকে কাজ করার সুযোগ হয়। তা আমি স্যারের রিটায়ারমেন্ট পর্যন্ত স্যারের সহকারী রেজিস্ট্রার ছিলাম, যেটাকে অন্যান্য দেশের রেজিস্ট্রার বলা হয়, মানে আমরা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বলা হয়। তারপরে আমি ঢাকা মেডিকেল কলেজেই আমাদের একমাত্র তখন ট্রেনিং পোস্ট ছিল, আর কোথাও ট্রেনিং কাউন্ট হতো না। তো তারপরে আমার ট্রেনার ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল কালাম, উনি আরেকজন রিনাউন্ড প্লাস্টিক সার্জন বাংলাদেশের। তো স্যার ছিলেন আমাদের এই যে নতুন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক, এটার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তারপরে আমি আসলে পাশ করে যে স্যারের রিটায়ারমেন্টে স্যারের সাথেই আমি আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করি, আরএস হিসেবে কাজ করি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের। তখন আমরা প্লাস্টিক সার্জারি এবং বার্ন ইউনিট একসাথে কাজ করা শুরু করি ঢাকা মেডিকেলের। তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের নতুন ইনস্টিটিউট হয়, তো সেখানে আমরা চলে আসি এখানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। তো এখন বর্তমানে আমি আসলে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এখানে কাজ করতেছি। নাইস। এন্ড ফর কয় বছর হয়ে গেল? অ্যাসোসিয়েট প্রফেসর আমি হয়েছি 2020 সনে, প্রায় 4 বছর হয়ে গেছে। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে বিটুইন প্লাস্টিক সার্জন অ্যান্ড কসমেটিক সার্জন। এই যে দুইটা জিনিস কি, এই দুইটা জিনিসের রোলটা কি, ওদের কাজ কি কি, আমি আপনার থেকে একটু শুনবো। প্রথমে শুনতে চাই যে প্লাস্টিক সার্জন ওনার কাজটা কি, আর কসমেটিক সার্জন ওনার কাজটা কি? আচ্ছা, এটা আসলে অনেকটা ধারণাটা মানুষের মধ্যে খুব একটা ক্লিয়ার না, সবাই হচ্ছে সবাই সেপারেট। আসলে প্লাস্টিক সার্জারিটা হলো ব্রড হেডলাইনে, সাবজেক্টের নাম কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্লাস্টিক সার্জারি। ওর অনেকগুলো ব্রাঞ্চ আছে, ডিভিশন, যেমন বার্ন একটা, হ্যান্ড সার্জারি একটা, অ্যাস্থেটিক অ্যান্ড কসমেটিক সার্জারি একটা, অনকোপ্লাস্টিক বা ব্রেস্ট সার্জারি একটা, ক্লেফট অ্যান্ড ক্রেনিওফেশিয়াল সার্জারি একটা, যেখানে আমরা ওই যে ঠোঁটকাটা তালুকাটার অপারেশন করা হয়। মাইক্রো সার্জারি আছে, যেখানে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসি, অথবা হাত কেটে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, সে হাত জোড়ানো লাগানো হয়, এই জিনিসগুলো আছে। তারপর আছে ট্রমা রিকনস্ট্রাকশন। তারপরে আমাদের আছে আপনার এই যে বিভিন্ন ধরনের লিম্ব রিকনস্ট্রাকশন সার্জারি এবং অনকোপ্লাস্টিক ক্যান্সার রিকনস্ট্রাকশন।
এই সবগুলো কিন্তু প্লাস্টিক সার্জারির একটা ব্রাঞ্চ, একটা একটা করে ব্রাঞ্চ। তো বাংলাদেশের মতো কান্ট্রিজে যেখানে প্লাস্টিক সার্জারির সংখ্যা সাধারণত আমরা জেনারেল প্লাস্টিক সার্জন, জেনারেল প্লাস্টিক সার্জন মিনস উইজ টু ডু এভরিথিং। তবে অনেকেই আবার অ্যাস্থেটিক সার্জারিটা করেন না, কারণ এটার জন্য কিছু ট্রেনিং দরকার হয়। তো ইনিশিয়ালি আমাদের অনেক সিনিয়র স্যাররাই আসলে অ্যাস্থেটিক সার্জারিতে কনসেন্ট্রেট করার মতো অবস্থা ছিলেন না, কারণ বাংলাদেশে এই পরিমাণে ট্রমা, মানে ট্রমা বলতে দুর্ঘটনাজনিত যে সমস্যা, তারপরে ক্যান্সার, জন্মগত ত্রুটি, বাচ্চাদের জন্মগত ত্রুটি, ক্যান্সার এগুলা এবং বার্নস, এগুলো ডিল করতে যে আসলে অ্যাস্থেটিকটা তখন প্রাধান্য পায়নি। আর এখন আমাদের দেশও ইমপ্রুভ করে গিয়েছে এবং প্লাস্টিক সার্জারির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এখন আমরা অন্যান্য ডিভিশনগুলোতে আমরা কাজ শুরু করেছি, যেমন অ্যাস্থেটিক সার্জারি, যেটা ওয়ার্ল্ডের খুব বেশি বিখ্যাত। এখন আমাদের প্লাস্টিক সার্জারি সবাই অলমোস্ট আমরা অ্যাস্থেটিক সার্জারি করি। তো অ্যাস্থেটিক সার্জারিটা হলো প্লাস্টিক সার্জারির একটা অংশ, যেখানে শুধু অ্যাস্থেটিক পার্টটা, যেটা অ্যাসেনশিয়াল না। যেমন একটা ক্যান্সার, এটা অ্যাসেনশিয়াল সার্জারি, আপনাকে করতেই হবে। আপনার দুর্ঘটনা, মোটরসাইকেল চালাতে যে আপনার হাড় বেরিয়ে গেছে, আগে যেটা হতো পাটা কেটে ফেলতে হতো, আমাদের কাছে আসলে সেটা হচ্ছে না, আমরা অন্য বিভিন্ন রিকনস্ট্রাকটিভ সার্জারি করে সেটাকে বাঁচিয়ে ফেলতেছি। বাট জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা আছে, তাকে আমরা হয়তো রিপেয়ার করতেছি। শরীরে রক্তনালী টিউমার বা বাচ্চাদের অনেক জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, তাদের আসলে সামাজিক অ্যাকসেপ্টেন্সটা তো একটা খুব জরুরি সার্জারি, সেগুলো আমরা হয়তো করতেছি। কিন্তু অ্যাস্থেটিক সার্জারিটা হলো কিন্তু আমি এনহ্যান্সমেন্ট, আমি আই এম রিজনেবলি ওয়েল, আমার হয়তো এখানে একটা মোল আছে, তিল আছে, আমার পছন্দ হচ্ছে না, তাকে আমি ফেলে দিতে চাই, কিন্তু আমি চাই না যে সেখানে একটা দাগ হোক। ইট ইজ পার্ট অফ অ্যাস্থেটিক প্রসিডিউর। অথবা বয়স হওয়ার সাথে সাথে কি হচ্ছে, এই যে আমারও চোখের পাতা উপরেরটা ভাঁজ হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, রিঙ্কেল আসলে, অথবা ফোরহেডে রিঙ্কেল আসছে, আমি চাই যে একটু ইউথফুল নেসটা থাকে, তাহলে কি করতে হবে, সৌন্দর্যবর্ধন। সেটার জন্য আমরা ব্লেফারোপ্লাস্টি করি। এটা অ্যাসেনশিয়াল না, কিন্তু সেটা হলো আমার এনহ্যান্সমেন্ট। আমি যদি মনে করি আমি করতে পারি। অথবা কারোর ঠোঁট, লিপ, মনে হচ্ছে আমার ঠোঁটটা মনে হয় একটু বেশি বড়, চিকন করা দরকার, বা কারণ হচ্ছে আমার ঠোঁটটা মনে হয় চিকন, একটু মোটা করা দরকার, আমরা হয়তো ফিলার্স দিচ্ছি। অনেকে আবার অ্যাঞ্জেলিনা জলির মতন ঠোঁট করতে চায়। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, অ্যাঞ্জেলিনা জলির কথা আসছে, একটু মজার কথা আছে। অনেকে আসে আপনার কাছে যে আমি অ্যাঞ্জেলিনার মতন ঠোঁট করবো, অ্যাঞ্জেলিনা জলির মতন মোটা ঠোঁট, আমি ক্যাটরিনা কায়েফ, কারিনার মতন দেখতে হতে চাই, এরকম আসে পেশেন্ট। এইটাই হলো অ্যাস্থেটিক সার্জারিতে আসে আমাদের কাছে পেশেন্ট, ছবি নিয়ে আসে যে আমার নাকটা কি ওর মতো করা যায়, আমার ঠোঁটটা কি ওরকম করা যাবে, আমার ফেসটা তো চ্যাপটা মনে হচ্ছে, এটা কি এরকম চোখা করা যাবে, আমার ঠোঁট ফেসটা তো চোখা, তাকে একটু চ্যাপটা করা যাবে। এক একজনের ডিমান্ড এক এক রকম। বিশেষত নোজ নিয়ে আসবে, নাক রাইনোপ্লাস্টি, ব্লেফারোপ্লাস্টি, কানের বিভিন্ন ধরনের সার্জারি, ফেস লিফট, বয়স হওয়ার পর ঝুলে পড়ছে সেটা একটু টাইটেনিং করা, তারপরে যেটা হচ্ছে ফোরহেড লিফট, ঝুলে পড়তেছে। আর সবচেয়ে বেশি এখন যেটা হয় অ্যাবডোমিনোপ্লাস্টি, বয়স হয়ে গেছে, পেটটা ঝুলে পড়তেছে, একটু টাইট করা দরকার। অথবা লাইপোসাকশন, শরীরে একটু ফ্যাট বেশি হয়ে গেছে, রে দিয়ে ফ্যাটটাকে বের করা। না আসলে এটা অনেক রকম আছে। কিছু প্রসিডিউর আছে যে মিনিমাম পরিমাণ ফ্যাট সরানো যায়, সেটা হলো বিভিন্ন ধরনের লেজার লাইপোলাইসিস বা এরকম কিছু ভ্যালা শেপ, ওগুলো আছে, ওগুলো আসলে অফিস প্রসিডিউর, সেগুলো আসলে খুব লং লাস্টিং হয় না, টেম্পোরারি একটা জিনিসের জন্য। অথবা যার সে অলরেডি স্লিম ফিগার্ড, বাট তার পেশাজনিত কারণে তাকে আরেকটু টাইট, মানে ফাইন টিউনিং, সে ফাইন টিউনিং অংশগুলো কিন্তু সেটা দিয়ে করা সম্ভব। কিন্তু আপনাকে যদি গ্রস টিউনিং করতে হয়, যে আপনার অনেক বেশি আপনার অ্যাবডোমিনাল ফ্যাট এক্সট্রা আছে, মানে চামড়ায় নিচে, আপনি যদি ডায়েটারি কন্ট্রোলের মাধ্যমে সেটা অ্যাচিভ আপনাকে স্ট্যাটিক হওয়ার পর, তারপর আমরা হয়তো একটা মেশিন দিয়ে আমরা এই ফ্যাটগুলোকে শরীর থেকে বের করে নিয়ে আসি। কিন্তু এটা অনেকগুলো শর্ত আছে অবশ্য, যে আমি বের করে দিলাম, তারপরে আমি আবার লাইফস্টাইল আমি ইচ্ছা মতো করবো, আমি ফিজিক্যাল এক্সারসাইজ করব না, আমি নির্দিষ্ট সময় খাবো না, তাহলে কী হবে, আবার তো ফ্যাট জমা হবে, তো সেটা আবার জমে যায়। ভাইয়ের সাথে এই যে জিনিসগুলো যে আমি ভাইয়া থেকে শুনছি, আমার প্রত্যেকটা জায়গায় আমার কোয়েশ্চেন হচ্ছে, কাজ আমি এগুলো কোনো শুনি নাই। এই যে বললো যে একবার বের করে ফেললে আবার খাওয়া দাওয়া করলে আবার জমে যায়,
এই জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিস আমি মানে শুনছি আর আমার কাছে অবাক লাগতেছে যে একটা মানুষ কষ্ট করে বের করলো, আবার খাওয়া দাওয়া অনিয়ম করে আবার জমালো, সো হোয়াটস দ্য পয়েন্ট, তাই না? মানে অনেকে কিন্তু মানে ইটস লাইক এ ফ্যাশন হয়ে গেছে জিনিসটা, কাইন্ড অফ, যে বের করবো আবার মানে খাওয়া দাওয়া করে ওটা আবার গেইন করবো, সো ইটস নট ওয়ার্কিং ভেরি ওয়েল। না বাট আমি ভাই আপনার সাথে কথা বলছি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বিকজ অনেক কিছু আমি জানতে পারছি। আই এম শিওর লাইক আমার দর্শকরা অনেক জানতে পারছেন। আচ্ছা ভাই, আপনি অনেক কথা বলেছেন প্লাস্টিক সার্জারির উপর, একটু কসমেটিক সার্জারির উপর শুনতে চাই। আচ্ছা, এই যে কসমেটিক সার্জারি এটা এক It's a part of cosmetic surgery. ইয়েস, যে যেটাকে বলে লাইপোসাকশন। জি। তারপরে আছে অ্যাবডোমিনোপ্লাস্টি। সেটা হলো কি, বিশেষত মায়েদের বা মহিলাদের 2-3টা প্রেগনেন্সির পর আর বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে পেটের অংশটা ঝুলে পড়ে, ছেলেদের হচ্ছে। তো ওয়েট রিডাকশনের পর এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, যে আমি জিমে যাওয়ার পর বা হাঁটার পর বা আমি ডায়েটারি কন্ট্রোলের পর দেখা যাচ্ছে যে শরীর ওয়েট কমে আসছে কিন্তু চামড়াগুলো ঝুলে পড়ে, বিশেষত পেটে। তো সেটাকে যদি আমাকে টাইট করতে হয়, মানে সেই ক্ষেত্রে এটাকে বলে অ্যাবডোমেন। এটা একটা অপারেশন করে আমরা পেটের চামড়া, মাংস সহ, ফ্যাট সহ এটা ফেলে দিয়ে আমরা টাইট করে দিই। এটা হলো অ্যাবডোমিনোপ্লাস্টি, মানে অ্যাবডোমেনের যে অংশটা। তারপরে আসে কি, ওই যে বললাম ব্ল্যাফারোপ্লাস্টি, আইলিডটাকে সুন্দর করা, কেটে আমরা ইউথফুল করে দিই। কারণ বয়সের আগে কিন্তু আমাদের ফোল্ড থাকে না, বয়স বাড়ার সাথে সাথে 30 ক্রস করলেই 35-40 উপরের দিকে একটা ভাঁজ পড়ে যাচ্ছে আমাদের চোখের। তো সবাই চাই যে এটা কমিয়ে নিয়ে আসার জন্য, সেটা আমরা করে দিই। এগুলো কি লাইক লং টার্ম সাস্টেনেবল? এইগুলো সার্জিক্যাল প্রসিডিউরগুলো লং টাইম সাস্টেনেবল, কিন্তু যেগুলো লেজার্স বলা হয়, বিভিন্ন ইনজেকশন, মেডিকেশন, দ্যাজ আর ভেরি শর্ট টাইম। ফর এক্সাম্পল বটক্স, যে আমার রিঙ্কেলস, এখানে ক্রাউস ফিট, এখানে ভাঁজ পড়ে, তাই না? একটু বয়স হলে পরে 3টা ভাঁজ পড়ে চোখের কোনায়, এখানে ফোল্ড হয়ে যাচ্ছে। তো সেখানে আমরা কী বল, বটক্স দেওয়া হয়। তো অনেকের ধারণা যে আসলে যারা প্রফেশনাল কারণে ফ্রন্ট ডেস্কে কাজ করে, বোটক্স নিয়ে আলোচনা করছেন, একটু শুনি বোটক্স জিনিসটা কি। হ্যাঁ, তো এটা ওনাদের জন্য অনেক সময় অ্যাসেনশিয়াল, যে তাকে এটা থাকতে হবে, ওনাকে মিডিয়ায় যেতে হবে, স্ক্রিনের সামনে যেতে হবে, এটা তার জন্য অ্যাসেনশিয়াল পার্ট। তো ওনার প্রফেশনাল কারণে ওনারা হয়তো এটা নিচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা উচিত, দেশের বাইরে বলে দেয়, আমাদের এখানে অনেকে হয়তো আমরা ডিসক্লোজার ভালো মতো দেই না, পেশেন্টকে বলি না, অথবা পেশেন্টও অনেক সময় এটা জানতে চায় না। বটুলিনাম টক্সিন মানে বটক্স ইঞ্জেকশন দিলে কিন্তু ইট হ্যাজ টু বি রিনিউড এভরি 6 মান্থস। এটার কার্যক্ষমতা পার্সেন্টে ভেরি করে। যেমন একটা ওষুধ প্যারাসিটামল আমি খেলে কাজ করছে, আপনার কাজ করতেছে না, ঠিক এরকম বটুলিনাম টক্সিন হয়তো আমরা বলে দিই যে 4 মাস থেকে 1 বছর পর্যন্ত, মানে আমি যদি দেই এটা কার্যক্ষমতা থাকে, তারপরে যদি আবার না দিই আবার আগের মতো কিন্তু ভাঁজ পড়ে যাবে। তাই এটা কিন্তু 6 মাস বা 8 মাস বা 1 বছর পর পর কিন্তু আমাকে একবার দেওয়া শুরু করলে আমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আমি যদি বন্ধ করে দিই যতদিন পর্যন্ত আমি ওরকম দেখতে চাই। তবে এটারও একটা লিমিট আছে। আপনি হয়তো 10 ইয়ার্স 12 ইয়ার্স পর যেটা হবে, স্কিন আরও বেশি ঝুলে যাবে, তখন আপনাকে ফেস লিফট করে নিতে হবে। তো এটা আসলে একটা, এই জিনিসটাকে জেনে যদি আমি আগাইতে চাই, আসলে যেটা হয় যে 40 ইয়ার্সে যাওয়ার পর এটা একটা ট্রানজিশন অফ দ্য লাইফ। তো ওই সময়টা সবাই চায় যে আমি মানে আস্তে আস্তে মানে বুড়া হয়ে যাচ্ছি। আমি এটার একদম জলজান্ত উদাহরণ বলতে পারবো, ক্যাটরিনা কাইফ। 10 আচ্ছা। বছর 12 বছর আগে শি ইউজ টু লুক ভেরি বিউটিফুল, এত কাজ করাইছে। এখন যখন আমি লাইক গতকালকে একটা পিকচার বা একটা ভিডিও দেখলাম, শি লুকস লাইক অলমোস্ট 50 না। মানে এত কিছু করাইছে ফেসের মধ্যে, মানে প্রপারলি ইউজ করে নেই জিনিসটাকে। মানে আই থিঙ্ক ন্যাচারাল বিউটি ইজ ফার মোর বেটার দেন অল দিস। এবং এমনও আছে কিন্তু অনেকেই, আপনার মাঝে মধ্যে পত্রিকায় আসবে যে অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক প্রসিডিউর করতে যাওয়ার পর ওনার ডিজাস্টার হয়ে গেছে, আগের চেয়ে খারাপ হয়ে গেছে, এরকম অনেক এক্সাম্পল আছে। তো এই জন্যে এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নাই যে বটুলিনাম টক্সিনটা কিন্তু আমাকে 6 মাস পর দিতে হবে, অথবা আপনার আগে যা ছিল তার থেকে খারাপ অবস্থায় আপনি উপনীত হবেন। এটা একটা জিনিস। আর কি হয়, অনেকের কানটা থাকে প্রমিনেন্ট, সে চায় যে আমার কানটাকে একটু ঠিক করে নেই, সেটাও আমরা করি। তারপরে রাইনোপ্লাস্টি, ভোতা নাক আছে, আমি একটু শার্প চাই, আমরা প্রস্থেটিক ম্যাটেরিয়ালস বসাই, দিয়ে আমরা সেটাকে শার্প করে দিই। অথবা অনেকের থাকে বেশ উঁচু থাকে, এখানে একটা হাম্প থাকে,
এটাকে প্লেন করা দরকার, উইস টু ডু ইট। অনেকের টিপটা থাকে মোটা, চাই যে একটু চিকন করে নিতে, এই পাশটা মোটা থাকে একটু চিকন করে দেওয়া, এক একজন এক এক চাহিদা। এগুলো কিন্তু সব হলো আমাদের এই যে অ্যাস্থেটিক্সের একটা গেম। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা আপনার থেকে আমি জানতে চাই যে সার্জারি কাজ করানোর জন্য, প্লাস্টিক সার্জারি কাজ করানোর জন্য আমি দেখি যে আমাদের দেশ থেকে লোকজন বিভিন্ন দেশে যাচ্ছে। ওদের দেশের সেবা কি আমাদের দেশের তুলনায় অনেক বেটার, নাকি কোয়ালিটিটা অনেক হাই? তবে আমি প্লাস্টিক সার্জারিতে বলতে পারি আমাদের যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন বার্নস, ক্যান্সার বা কনজেনিটাল ডিফর্মিটিস, ক্ল্যাপস, লিম রিকনস্ট্রাকশন, এইসব প্রক্রিয়ার জন্য কিন্তু এখন এই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার চাহিদা খুব কমে গিয়েছে। কিছু মানুষ যাচ্ছেন অ্যাস্থেটিক প্রসিডিউরের জন্যে, কারণ কিছু কিছু প্রসিডিউর আছে মানুষজন জানতে দিতে চান না যে উনি বাংলাদেশে প্রসিডিউরটা করেছেন, কারণ মিডিয়াতে চলে আসবে। বিশেষত যারা মিডিয়াতে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, না আসলে দেশের বাইরে চলে যান একটু আইসোলেশনের জন্য, আসলে যাতে ইনফরমেশন বাইরে না আসে। এই জন্য দেখবেন হুট করে অনেকেই আমাদের মিডিয়াতে যারা কাজ করেন দেখবেন 1-2 বছর নাই দেশে, অথবা নাই কোথাও, খুঁজেই পাচ্ছেন না, দেশেই নাই। তারপরে দেখবেন একটা নিউ লুকে চলে আসছেন। দিস ইজ দ্য থিং। শুধু দেশে না, দেশের বাইরেও তাই। দেখবেন হুট করে একজন স্টার নাই, 1-2 বছর নাই, তারপরে দেখবেন হঠাৎ করে নিউ লুকে চলে আসছে। তো এইটা একটা জিনিস যা আমাদের সাবজেক্টে বলবো। আর আমি যদি ওভারঅল হেলথ সেক্টরের কথা বলি, এটা আসলে অনেকগুলো কারণ আছে। যে আমাদের দেশে হেলথ সেক্টরটাকে এখন পর্যন্ত কিন্তু ইন্ডাস্ট্রি সীমার নেই নেই কিন্তু আপনি কল্পনা করেন বা চিন্তা করেন, অ্যানালাইসিস করলে আপনি দেখতে পারবেন সবার আগে হেলথ সেক্টরকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করে কিন্তু সিঙ্গাপুর। তারা, কারণ সিঙ্গাপুর চিন্তা করলো বিভিন্নভাবে, কিন্তু ওরা দেখেন ওদের কিন্তু রিসোর্স নাই, অনেক কিছু নাই, ওরা কীভাবে এত রিচ কান্ট্রি বা অনেক কিছু হলো, অনেকগুলো জিনিসকে তারা কিন্তু মানে আসলে বিজনেসটাকে ওরা কীভাবে মানে ডেভেলপ করতে, এটা কিন্তু ওরা খুব ভালো বুঝেন বা ওনারা করেছেন সাকসেসফুলি। তো হেলথ সেক্টর একটা, তো ওরা দেখলো যে এই রিজনে যদি আমার হেলথ সেক্টরটাকে আমি সেই পর্যায়ে নিয়ে যেতে চাই পারি, তাহলে আমি দেশের বাহিরের মানুষকে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে কিন্তু আমরা আর্ন করতে পারি। তো ওরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে নিয়ে নিল। তারপরে আসলো থাইল্যান্ড, মালয়েশিয়া। ওরা যখন সাকসেসফুল হলো, এটা শুধু বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া যান, তাহলে পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যদি আপনি যান, ভারতে, তেমন কলকাতার মানুষ বলে যে এই আমাদের এখানে, তো ওরা কিন্তু কলকাতায় চিকিৎসা নিচ্ছেন, আমরা কিন্তু ওখানে যাচ্ছি। কলকাতার মানুষ দেখবেন ওদের কলকাতার চিকিৎসার উপরে খুব একটা আস্থা নেই, ওরা সব চলে যাচ্ছে দিল্লিতে। দিল্লির মানুষজন দেখবেন, দিল্লি মুম্বাইয়ের মানুষজন ওখানে নিচ্ছে না, ওরা সব চলে যায় চেন্নাই। আবার চেন্নাই এবং দিল্লি এবং মুম্বাইয়ের যত ধনী, ওরা ইন্ডিয়ার হেলথ সেক্টরের উপরে কোনোই আস্থা নেই। ওদের পত্রিকা পড়লে দেখবেন ওরা সবাই চলে যায় ব্যাংকক, থাইল্যান্ড, ব্যাংককে চলে যাচ্ছে, সিঙ্গাপুরে চলে যাচ্ছে মালয়েশিয়ার জন্য। আবার মালয়েশিয়াতে ওই সব দেশে যে ওরা অনেক সময় তোমরা এই দেশে আসছো না চিকিৎসা, আমরাই তো নেই না, ওরা চলে যায় কোথায়, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএতে। আবার এখন ইন রিভার্স দেখবেন ইউএসএর মানুষ, ইউকের মানুষ অনেকে আসতেছে ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য, সিঙ্গাপুর, থাইল্যান্ডে। ওরা এখানে আবার আসতেছেন খরচ কমানোর জন্য। ইটস এ সার্কেল। তো এটা একটা জিনিস চলছে, কিন্তু কিছু কিছু দেশ কিন্তু এর বাইরে, যেমন আমাদের দেশে এখন আমরা আসলে বেসিক বা এটাকে ওরকমভাবে অ্যাডমিশন দেওয়া হয়নি, কারণ এখানে প্রবলেমস অনেক। তো হেলথ সেক্টরকে যে আমরা আসলে ইনকামের সোর্স হতে পারে একটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সেটা আমরা নেই। এখনও পর্যন্ত সরকার কিন্তু এখানে ভর্তুকি দিয়ে যাচ্ছে। দেখেন সরকার হয়তো বলতেছে সব চিকিৎসা ফ্রি, আমরা চিকিৎসা দিচ্ছি, কারণ আমাকে স্যালারি দিচ্ছি, আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি, কিন্তু এত জনসংখ্যাটা অনেক বেশি, আসলে সরকার কোপ করতে পারে না। গরিব একটা পরিবারের মতো, একটা গরিব পরিবারে দেখেন সে কি সব কিছু তার সন্তানকে দিতে পারতেছে না, টানাপোড়েন থাকেই। তো আমাদের দেশের হেলথ সিস্টেমটা একটা গরিব দেশের একটা গরিব পরিবারের মতোই, অনেক টানাপোড়েন আছে, তাই আসলে সবাইকে স্যাটিসফাই করা যাচ্ছে না। তো স্বাভাবিক, সবার তো একটা নিড থাকে, সেই একটা সার্কেল কিন্তু দেশে আছে, এটা একটা বড় পয়েন্ট। নাম্বার 2 হলো যে আমাদের আসলে, আমি সার্জন একা না, আমি বলছি এটা টিম ওয়ার্ক। আমাদের দেশে কিন্তু আপনি যদি দেখেন যে গভর্নমেন্ট হসপিটালে প্রচুর অপারেশন হচ্ছে, সব কিছু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে যান, ফ্লোরে পেশেন্ট। ঢাকা মেডিকেল কলেজ হলো আপনার 1600 বেডের হসপিটাল, সেখানে 4,500 থেকে 6,000 পেশেন্ট ভর্তি থাকে। চিন্তা করেন কত গুণ। সরকারি বরাদ্দ কিন্তু মাত্র 1600 জন, অলমোস্ট 3 টাইমস। ফ্লোরে পেশেন্ট থাকতেছে।
এখন যিনি ফ্লোরে চিকিৎসা নিয়ে আসলেন, যখন ভর্তি হন ওনার কিন্তু মাথায় থাকে না যে, তখন বলে আমাদেরকে যেইখানে দেন আমি থাকবো, কিন্তু থাকার পর যখন ভর্তি চিকিৎসা শেষ চলে যাবেন বলে যে আমি কিন্তু ফ্লোরে চিকিৎসা নিছি, খুব বাজে অবস্থা। আসলে উপায় নেই, আমরা যদি ডিনাই করা হইতো তাকে যে 1600 বেডের বাহিরে কাকে রাখা হবে না, তাহলে কিন্তু আপনি সার্ভিসটা আপনি 1600 জনের, কারণ জনবল এবং সাপ্লাই সব 1600 জনের, 6000 জনের জন্য না। আমরা ওভার স্ট্রেস নিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে, কিন্তু কেউ স্যাটিসফাইড হচ্ছে না, ফলে এই মানুষজন কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ডেভেলপ করতেছে। এটাকে ভাইয়া বাড়ানো যায় না? সেটা তো আসলে সরকার হয়তো চিন্তা, ওই যে বললাম গরিব দেশে গরিব পরিবার, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত না? আমি যেহেতু হেলথ কেয়ার প্রফেশনাল, আমি মনে করি যে আমার এটা প্রায়োরিটি পাওয়া উচিত। কিন্তু যিনি কৃষি নিয়ে কাজ করেছেন উনি ভাবেন যে বাংলাদেশের যেই অবস্থা আমার কৃষি প্রাধান্য পাওয়া উচিত। যিনি মৎস্যে আছেন উনি ভাবেন যে আমাদের মৎস্য সেক্টর। আপনি দেখেন ঢাকা শহরের ট্রাফিক, আমি আবার নাগরিক হিসেবে ভাবি কি যখন রাস্তায় বের হই, সরকারের তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে ট্রাফিক, কারণ এটা যদি না থাকে তাহলে আমার কর্মঘণ্টা বেঁচে গেলে আমার কোটি কোটি টাকা বেঁচে যাবে। আবার আমি যখন যাচ্ছি বিভিন্ন অফিসে, সরকারি দফতরে, এটাই তো সবচেয়ে ভালো হওয়া উচিত, কারণ তাহলে কী হবে, আমার কাজ বেড়ে যাবে। হ্যাঁ, বাট সব কিছুর জন্য তো মানুষকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে, তো বেঁচে থাকার জন্য যেটা দরকার ওটাতেই আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত প্রথমে। যেন আমি মনে করি। তবে অনেকে বলে যে বাংলাদেশে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে অফেন্ড করছি না, যে অনেকেই বলে যে বাংলাদেশের জনসংখ্যা একটা আমাদের কি মানে শক্তি, বা এটা নাকি আমাদের একটা বিরাট বড় অ্যাসেট। আমি এই মতবাদের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমাদের জনসংখ্যাটা আমাদের সবচেয়ে বড় অভিশাপ। অবশ্যই এটাই আমাদের সমস্যার মূল কারণ। কারণ এই ছোট্ট একটা দেশে এত জনসংখ্যা, এতে কি হচ্ছে, আপনার জব অপরচুনিটি বলেন, সব জায়গাতেই কম্পিটিশন। আপনি রাস্তায় নামবেন, যেহেতু আপনার রাস্তা ছোট, আপনি অনেক বেশি ট্রান্সপোর্ট নেমে গেছে, আপনি কি সবাই সবার আগে যেতে চাবে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আপনি একটা জবের জন্য কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, যেহেতু জবের কম্পিটিশনে আপনি সুস্থ প্রতিযোগিতা না হওয়ার জন্যে আমাকে অসুস্থ প্রতিযোগিতায় যেতে হচ্ছে, কারণ আমাকে তো সার্ভাইভ করতে হবে, মানুষ তো খারাপ হতে চাচ্ছে না। তো আমার অ্যানালাইসিস হলো জনসংখ্যাটাই আমাদের আসলে সবচেয়ে বড় সমস্যা। না, ট্রু, আমি এগ্রি। কাজ এই যে জনসংখ্যার জন্য আমাদের দেশ কিন্তু খুব বেশি আঘাতও পাচ্ছে না। অনেক ছেলে মেয়ে আছে যারা গ্র্যাজুয়েট হয় ভালো রেজাল্ট নিয়ে, আপনার পাস করে কাজও পাচ্ছে না, মানে বেকার বসে আছে, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, নেশা আসক্ত হয়ে পড়ে। আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আপনি রাস্তায় যদি এখন একটা এক্সকেভেটর নামিয়ে রাস্তা খুঁড়তেছে, আপনি দেখবেন 100 জন দাঁড়ায় দেখতেছেন। আপনি আর কোনো দেশে দেখবেন এটা না, কারণ তার সময় নাই, সে কাজে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা চরম সত্যি একটা এক্সাম্পল আপনার, আসলে আমার কাজ নাই, যেই কাজটা উনি এক্সকেভেটর দিয়ে উঠেছে আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি। তাহলে কি দাঁড়ালো, যে কর্মহীনতা অনেক বেশি, প্রোডাক্টিভ খাতে আমরা লাগাতে পারছি না। ট্রু ট্রু ট্রু। ভাইয়ের সাথে কথা বললে খুবই ভালো লাগে, আমি ড্র্যাগড হয়ে যাই আমার মেইন কন্টেন্ট থেকে। আচ্ছা ভাইয়া, একটু সেফটি আর রিস্ক নিয়ে কথা বলি। কেউ যদি প্লাস্টিক সার্জারি করে তাহলে পটেনশিয়াল রিস্ক বা কমপ্লিকেশনস কী হতে পারে লং রানে? ইট ডিপেন্ডস আপন দ্য টাইপস অফ দ্য সার্জারিজ। যদি কোনো কিছু মাইনর হয় তাহলে, যেমন যদি আপনার ফর এক্সাম্পল যে ছোট একটা লোকাল অ্যানেস্থেশিয়া, আমরা তো অনেক রকম অ্যানেস্থেশিয়া ইউজ করি, তো অ্যানেস্থেশিয়াতে সবার ভয়। তো যেগুলো লোকাল অ্যানেস্থেশিয়াতে করা হয় তারও কিন্তু অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে। এই জন্য কিন্তু আমরা পেশেন্টকে কথা বলি, হিস্ট্রি নেই, অনেক কিছু জানার চেষ্টা করি। আগেকার দিনে টেন্ডেন্সি ছিল যে বেশি কিছু বলা দরকার নেই, দেখি উনি বের করতে পারে কিনা, সেটা না, আসলে আমার দরকার, জানা দরকার, কারণ আমি সেই তার উপরে বেস করেই কিন্তু আমি সেই চিকিৎসাটা দিব। নাম্বার 2 হলো, যখন আমার সন্দেহ হবে তখন আমরা কিন্তু অনেকগুলো টেস্ট দিচ্ছি। অনেকে ভাবতেছে কেন আমি একটা ছোট্ট একটা জিনিস কারণ উনি আমাকে কেন টেস্ট দিলেন। এখানে ব্যাপারটা হলো যে যেই আমরা ওষুধটা প্রয়োগ করি সেটা কিন্তু অনেকগুলা ইফেক্ট আছে, কারণ এই ওষুধটা কিন্তু নর্মাল জিনিস না, এটা কিন্তু কেমিক্যাল, মনে রাখতে হবে। আমার শরীরে যাবে, এটা কিন্তু এখানেই থাকবে না, সে অ্যাবজর্ব হয়ে আমার কিডনি, লিভারে মেটাবলিজম হয়ে কিডনি দিয়ে বের হয়ে যাবে বা ফুসফুস দিয়ে বের হবে। আমার যদি ওই অর্গানগুলো ভালো ফাংশন না করে কোথাও ম্যাল ফাংশন থাকে,
এই সিম্পল একটা ওষুধ কিন্তু আমার জন্য ক্ষতিকর হয়ে যেতে হবে। এটা হতে পারে ইমিডিয়েট, কিন্তু সবচেয়ে বেশি হয় ডিলেইড। যেটা আমি এখন বুঝবো না, সেটা আমি 3 মাস পরে বুঝবো বা 3 বছর পরে আমি টের পাবো। তো এই জন্য আমাদেরকে কিছু টেস্ট করে নিই। যদি টেস্টগুলোতে সবার প্যারামিটার্সগুলো ভালো থাকে, তখন আমরা কিন্তু নিশ্চিন্তে তাকে অপারেশন করি। Okay. তারপর কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, কারণ আপনি এই যে আমরা এখানে সেট আপে কাজ করতেছি, আমি সব কিছু চেক করে কিন্তু আমি শুরু করলাম, কিন্তু আপনি কিন্তু 100% বলতে পারবেন না যে কোনো একটা জিনিস আপনাকে হুট করেই ম্যালফাংশন হবে না। সেটা চান্স অবশ্যই আছে, সেটা 1% থেকে 5%-এর ভিতরে। ঠিক সার্জারি তো তাই, 1 to 5% আপনাকে সব প্রস্তুতির পর কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি দেখেন বাংলাদেশে 18 কোটি জনসংখ্যায় হাজার হাজার অপারেশন হচ্ছে প্রতিদিন। তো অ্যানেস্থেশিয়ার যে হ্যাজার্স, এটা পুস্তকেই লেখা আছে 1 to 5% মিনিমাম সব কিছু করার পর সুস্থ ব্যক্তি। ফ্যাটালিটি রেট আপনি যদি 1% ধরেন, তাহলে যদি 1 লক্ষ অপারেশন হয় তাহলে কয়টা দাঁড়াচ্ছে? বা মানে 100টা অপারেশনে একজন, 1000 অপারেশনে 10 জন হতে পারে। এটা হলো স্ট্যাটিস্টিক্স। কিন্তু আমরা কি আসলে এতগুলো ফ্যাটালিটি পাচ্ছি? কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভীতিটা অনেক বেশি থাকে। আবার যদি আপনি সড়ক দুর্ঘটনার কথা চিন্তা করেন, রেট কত? 5%। কিন্তু আমি কিন্তু সেটার ভয়ে কিন্তু রাস্তায় বের হওয়া বন্ধ হয় নাই। তো অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা একটু বেশি সচেতন হয়ে যাচ্ছি, এটা ঠিক আছে। আর এই জন্য আমরা আসলে চেক আপগুলো করি। যদি আপনার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সেখানে চান্স অফ Complication will be কমপ্লিকেশন lower. ইজ ভেরি লেস। আচ্ছা ভাইয়া, আপনার আপনি তো অনেকগুলো কাজ করেছেন সোফার। আপনার সবচেয়ে ভালো অভিজ্ঞতা বা কোন কাজটাকে আপনি সবচেয়ে এগিয়ে রাখতে চান অ্যাজ এ গুড এক্সপিরিয়েন্স ইন সার্জারি? ইন সার্জারিতে আসলে আমার সবচেয়ে মানে অনেক ধরনের সার্জারি করার পরও অ্যাস্থেটিক সার্জারিতে হয়তো পয়সা প্রচুর পাওয়া যায়, কিন্তু আপনি যদি স্যাটিসফ্যাকশন, সেটা হলো বাচ্চাদের জন্মগত ত্রুটি। যেমন আজকেও একটা ছোট্ট বাচ্চার অপারেশন ছিল 6 মাসের। আমি গত পরশুদিন একটা অপারেশন ছিল মাত্র 2 মাসের বাচ্চা, তার পায়ে একটা বড় রক্তনালীর টিউমার, রক্তক্ষরণ হচ্ছিল, কোথাও পায় নাই। ওর 3 সপ্তাহ বয়সে কিন্তু এই ছোট্ট বাচ্চা নিয়ে কিন্তু ওরা কিন্তু ইন্ডিয়াতেও গিয়েছিল, কিন্তু তারা বলছে এই মুহূর্তে অপারেশন করা যাবে না। স্বাভাবিক যে এটা খুব রিস্কি ছিল। আমরা কিন্তু বাংলাদেশে এটা সাকসেসফুলি করি। তো এই যে একটা অপারেশন 2 মাসের একটা বাচ্চা, আপনি চিন্তা করেন যে প্যারেন্টসের যে মানসিক অবস্থা, তার দাদা দাদি, নানা নানি, পুরা এন্টায়ার ফ্যামিলি চলে আসছে। আদৌ অপারেশন করা যাবে কি না? আমরা মনে হয় বাচ্চাটাকে হারাতে যাচ্ছি। আবার অপারেশন না করেও পারে না, কারণ এই টিউমারের জন্য সে যে কোনো সময় কিন্তু সে মৃত্যুবরণ করতে পারে। কারণ যখনই খোঁচা লাগতেছে প্রচুর হ্যামোরেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে। 2 মাসের বাচ্চা কিছু বলতে পারছে না। সে যখন আমার কাছে আসে, তখন তার বয়স ছিল ইন্ডিয়া থেকে ফেরার পরই 4 সপ্তাহ বয়সে। আমরা 6 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছিলাম একটা কারণে। আমি হয়তো 2 মাস বয়সে আমি ক্লোজ মনিটরিং রেখে আমরা 2 মাস হওয়ার পর আমরা অপারেশন করি। খুব চ্যালেঞ্জিং, অ্যানেস্থেশিয়া, চেক আপ, ফিটনেস পাওয়া তাকে এবং সব ধরনের টেস্ট। আবার ছোটো বাচ্চাদেরকে আমরা খুব সহজেই রিপিট করে করতে পারি না, অল্প কিছু টেস্ট করে অনেক রিস্ক নিয়ে অপারেশন আমরা আসলে কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তো এইটা হলো একটা মানে খুব ভালো লাগার জায়গা, যেখানে পয়সা না, অন্য কিছু না, যে একজন সুস্থ হয়ে গেল। ইট শুড বি লাইক দিস। এটা একটা জিনিস, এটা একটা মহৎ প্রফেশন। আপনারা যে প্রফেশনে আছেন, একটা বাচ্চাকে সেভ করা, একটা ফ্যামিলিকে সেভ করা, অনেক কিছু। একটা ফ্যামিলিকে সেভ করা, বাবা মা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। এবং আরও কিছু আছে এরকম বাচ্চা জন্ম হয়, তার এই আঙ্গুলগুলা নাই, হাতটা এরকম লাগানো আছে, অথবা 4টা আঙ্গুল এখানে লাগানো, খুবই প্যাথেটিক। সমাজে বের হতে পারতেছে না, সবাই অনেক খারাপ কথা বলতেছে, এবং তারা হয়তো হতাশ হয়ে যাচ্ছে, আমার এই বাচ্চাটা আসলে কি হবে, আমার ছেলে বা মেয়ে বাচ্চা, ও তো হাত নাই, আঙ্গুল নাই। তো সেটাকে যে বিভিন্ন স্টেজ বাই স্টেজ অপারেশন করতে, এবং শুরুই করতে হয় আমরা 3 থেকে 4 মাস বয়সে শুরু করে দিই। কারণ টার্গেট থেকে 18 মাসের মধ্যে সবগুলো আঙ্গুল যাতে সেপারেট করা যায়, নাহলে কিন্তু তার লেখা, কাজ করার ক্যাপাসিটি যত বেশি বয়সে করবে অত কমে আসবে, যত কম বয়সে করবে চান্স তত বেশি থাকে। ওই দিন এক বাচ্চা আসছে, ওর বয়স হয়ে গেছে, এখন সে স্কুলে যাচ্ছে, সে তার বাবাকে বলে আসছে
যে কে আমার অপারেশন ওনার আমি দেখব। ও টিকিট কেটে টাকা দিয়ে আসছে শুধু কথা বলে কোনো চিকিৎসা নেওয়ার জন্য না, কারণ ও ছোট ছিল, ওর হয়তো ম্যাক্সিমাম অপারেশন আঙ্গুলগুলো লাগানো ছিল, 2 হাতে এখন 5টা 10টা আঙ্গুল সে এখন লিখতে পারে। সে আমার সামনে বসে, আমার ভিডিও করা আছে, সে আমার সামনে বসে সে সরে সে লিখলো, দেখে আমাদেরও ভালো লাগছে। ওর বাবা মা আসছে, নানা নানি দাদা দাদি সবাই আসছে। ডেফিনেটলি ওটা এইসব এই যে ইন্সপায়ারিং স্টোরি, দিস আর ইন্সপায়ারিং স্টোরি। লাইক যে উনি যে একজনের পর একজন রোগীকে যে উনি সলভ করছেন, ওনারা হয়তো বা অনেক সময় কিন্তু আপনার ছেড়েই দেয় যে মেবি আমার লাইফ আর কিছু হবে না, মেবি আমার বাচ্চা কাচ্চাকে দিয়ে আমি কিছু করাতে পারবো না, বাট ওনাদের মতন মানুষের জন্যই যারা আজকে সমাজে বেঁচে উঠছেন, বড় হয়ে উঠছেন, ওনাদের মতো মানুষের জন্যই কিন্তু হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ। হ্যাটস অফ টু ইউ ভাইয়া। ভাইয়া টেকনোলজি নিয়ে কথা বলি, যেহেতু আপনারা অলওয়েজ টেকনোলজি নিয়ে কাজ করেন, এই টেকনোলজি কতটুকু ইমপ্যাক্ট ফেলছে এই ফিল্ডে? এটা ট্রু যে এখন তো চলে আসছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যদি চিন্তা করি যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে গেছে, যে হেলথ কেয়ার। এটা কি সম্ভব লাইক হিউম্যানকে দিয়ে এআই দিয়ে রিপ্লেস করা? না, অ্যাকচুয়ালি হিউম্যান উইল নট বি রিপ্লেসড বাই দ্য এআই। যেমন আমি যে রোবট তো সে কাজ করতে পারবে না, দ্য থিমস আর ফ্রম দ্য হিউম্যান, সে আমাকে অ্যাসিস্ট করবে। তো এআইতে যেটা হয় যে এআই কিন্তু আসলে কিছু করবে না, আমি হয়তো আমার সলিউশনটা সমাধান, যেমন আগে যেটা ছিল বই, আমার হয়তো সামর্থ্য ছিল না আমরা অনেক বই কিনবো বাংলাদেশে, লাইব্রেরিতে যে পড়ে কিন্তু আমাদের বাবা মা বা যারা আমাদের প্যারেন্টস যারা আছে দাদা, ওরা তো দেখা যায় লাইব্রেরি ওয়ার্ক করে কিন্তু ওরা পড়ালেখা করেছেন। তারপরে আস্তে আস্তে কী হলো, আমরা আমাদের সেই ক্যাপাসিটি ডেভেলপ করছি, আমরা হয়তো বই কিনে রেখেছি। এখন কি হয়ে গেছে, পুরো বিশ্ব আমাদের হাতে চলে আসছে। একটা প্যাড থাকলে হচ্ছে আমি আরও 5টা রেফারেন্স বুক নিয়ে নিচ্ছি, তাহলে আমার কী হলো, টেকনোলজি আমাকে কিন্তু হেল্প করলো আরও নলেজ বিল্ড আপ করার জন্য। ঠিক এআই যেটা হবে আসলে, যে আমি হয়তো একটা সার্জারি, যে একটা প্রবলেম আসার পর আমাকে হয়তো অনেকগুলা টেক্সট বুক আমরা কিন্তু প্রত্যেক দিনই পড়ছি, এবং প্রতিটা জিনিস যখন সমস্যা আবারও আমি রিচেক করে কিন্তু আমরা অপারেশন নামি। তো ইট টেক্স টাইম। এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এত ইন্টারনেট অ্যাক্সেস খুব একটা বেশি ছিল না, তখন কিন্তু আমাকে রেফারেন্সের জন্য আমাকে বই খুলে বসে 5টা বই খুলে তারপরে আমাকে কিন্তু সর্ট আউট করতে হয়েছে। কিন্তু ইদানিং কিন্তু আমি সেটা করতেছি না, আমি সেই বইগুলা পিডিএফ ফরম্যাটে আছে, অথবা সেগুলো ইলেকট্রনিক ভার্সন সার্চ দিয়ে আমি 3টা তথ্য নিয়ে আসছি, আমার সময় বেঁচে যাচ্ছে। আমি 10 মিনিট অপারেশনের আগে 10 মিনিটেই আমার পক্ষে সম্ভব টোটাল সব ইনফরমেশন নিয়ে আসা, আগে সেটা সম্ভব ছিল না, আগের দিন পড়তে হতো। এই আসার জন্য যেটা হবে, আমি হয়তো সার্চ ন্যারো ডাউন করে আমাকে কিন্তু সে শুধু টেক্সট না, সে কিছু ফটোগ্রাফ, সার্জিক্যাল ফটো, ভিডিওস আমাকে দিয়ে দেয়, এবং আমার কাছাকাছি প্রবলেম আমি হয়তো বললাম যে এই প্রবলেম, আমি তাকে তো সূত্রটা দিই, ইনপুটটা দিব, আমি যত বেশি ইনফরমেশন দিব সে তত অ্যাকুরেট আমাকে রিটার্ন দিবে। এআই উইল হেল্প ইন দিস ওয়ে ইন দ্য হেলথ সেক্টর, নট রিয়েলি যে এআই উইল ডু দ্য সার্জারি, দ্যাট উইল বি ডিজাস্টার। কারণ হিউম্যান ব্রেইন আল্লাহ তালা এরকমভাবে দিয়েছে যে সে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবে একটা ক্রিটিক্যাল টাইমে, কিন্তু আপনার রোবোটিক বা সিগন্যাল, তাকে আপনি যে সিগন্যাল দেওয়া আছে আগে তার বাইরে কিন্তু সে কাজ করতে পারবে না। কারণ আপনি প্রবলেম দিবেন, হি উইল ওয়ার্ক, নতুন জিনিস সে সিদ্ধান্ত নিতে পারবে না। সামনে ভাই কি আসছে লাইক টেকনোলজি যেটা নিয়ে আপনারা অনেক এক্সাইটেড, এমন কি কিছু আসছে ইউ আর লুকিং ফর ইট? যেমন রোবোটিক সার্জারি একটা আছে ওয়ার্ল্ডের অনেকে, যদিও এটা একটা মিথ বা সব জায়গায় সম্ভব না, কারণ কিছু হাইপের উপরে কাজ করে আর কি। তো ওটার জন্য যেই ধরনের কর্মযোগ্য সেটা আসলে আমাদের মতো কান্ট্রিজগুলোর জন্য আসলে ইফেক্টিভ না, কারণ আমাদের দেশে আসলে আমরা যারা সার্জনের কাজ করি সরকার আমাকে পে করতেছে, আমাদের দেশে সার্জারি কিন্তু সস্তা। আপনি যদি যান অস্ট্রেলিয়া, ইউকেতে সার্জারি ইজ ভেরি এক্সপেন্সিভ, তারা যে নন সার্জিক্যাল প্রসিডিউরে আগানো যায় কিনা। তো আমাদের দেশে এই জন্য রোবোটিক সার্জারি খুব একটা কাজ করবে না যেখানে আমাদের মানুষের, কারণ ওখানে মানুষ কম, একজন অ্যাসিস্ট্যান্ট আর অনেক টাকা খরচ, 3জন সার্জন একসাথে কাজ হলে হিউজ পরিমাণ আপনার পকেট থেকে খরচ করতে হবে।
এই জন্য তারা রোবট নিয়ে আসছে, কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, ওভাবে কাজ করে ফেলে, বা অন্য দেশের বাহির থেকে বসে একসাথে করে রোবটকে ট্রাস্ট করা যায়? রোবোটিক সার্জারি কিছু কিছু ক্ষেত্রে করা হয়, তাও কিন্তু হিউম্যান কন্ট্রোলড। সার্জন বসে মেশিনে করতেছেন, বিশাল মেশিন, তো ও হলো প্রিসাইজ ওয়েতে একটু অংশ কেটে দিচ্ছে, কিন্তু সার্জারির কিছু অংশ সে সহজ করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু সার্জনকেই করতে হয় ট্রেন, কারণ আপনি ওকে কমান্ড দিয়ে দিলেন যে এই জায়গায় যাওয়ার পরে এখানে গল ব্লাডারের এই টিউবটা থেকে তাকে কেটে ফেলো। আপনি যদি ওখানে বসে না থাকেন, এটা বলে অ্যানোমালি, আমার শরীরে পেটে যে আমার গল ব্লাডারের যে অংশটা আপনার কিন্তু ওই জায়গায় থাকবে না, আরেক জায়গায় থাকবে। তো তাকে ওই কমান্ড দিয়ে দিলে যদি ছেড়ে দেই, সে আপনার রক্তনালীটা কেটে আসবে, গল ব্লাডার কাটবে না। এরকম ডিজাস্টার কিন্তু অনেক জায়গায় হয়ে গেছে। তো দ্যাট মিনস এটা একটা এক্সাম্পল সহজে বোঝানোর জন্য। সো হিউম্যানস বিইং বা সার্জন কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড উনিই কিন্তু কন্ট্রোল করছে, দেখার পর কাটার অংশটা প্রেসাইজলি সে কাটছে, দ্যাট ইজ দ্য থিং। কিন্তু স্কিল ইজ ফ্রম দ্য সার্জন। আচ্ছা ভাই, এই যে আপনি ধরেন সার্জারি করলেন, সার্জারি করার পরে যে রিকভারি ফেজটা বা রিকভারি যে টাইমটা, এটা মাইনর টু মেজর ডিপেন্ডিং অন দ্য কতটুকু সার্জারি হয়েছে, কত বড় হয়েছে, এর উপর ডিপেন্ড করে টাইমটা লাগে না রিকভার হতে? যেমন লোকাল অ্যানেস্থেশিয়া কোনো রিকভারি টাইম খুব একটা লাগে না আমাদের, অপারেশনের পরে উনি চলে যাবেন বাসায়। এখন স্পাইনাল অ্যানেস্থেশিয়া আর একটা জেনারেল অ্যানেস্থেশিয়া। স্পাইনাল মানে কি, কোমরের নিচ থেকে অবশ করে, যেটা সাধারণত সিজারিয়ান সেকশনে হয়। আর জেনারেল অ্যানেস্থেশিয়া কি, যেমন কার্ডিয়াক সার্জারি বা আমরা বড় অপারেশন পুরো সম্পূর্ণভাবে অজ্ঞান করে নিয়ে আমরা অপারেশনটা করি। দুটা রিকভারি টাইমে কিছুটা ডিফারেন্স আছে। তো জেনারেল অ্যানেস্থেশিয়াতে সাধারণত আমাদের রিকভারি টাইমটা, এই জন্য আমরা কিন্তু অনেকেই এসে বলেন যে এই একটা অপারেশন করবো, আমাকে কেন হসপিটালে ভর্তি হতে হবে? মাইন্ড ইট যে উই আর ডিলিং দ্য হিউম্যান বডি। না, আপনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হবে, আপনি কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যেমন অনেক ওষুধ দেওয়া হয়, আপনাকে রিকভারির জন্য কিন্তু মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। সেই সময় তো আমি আপনাকে বাসায় পাঠাতে পারি না, ইউ আর নট সেফ। আর আমাদের কান্ট্রিজে আরও সমস্যা, কারণ আপনি বাসায় আসার পর একটা অসুস্থ হওয়ার পর আপনি যে কুইক মেডিকেল কেয়ারের জন্য যে ইমার্জেন্সি যে মুভ করে হসপিটালে যাবেন, আপনি কি শিওর যে আপনি আধা ঘন্টায় পৌঁছতে পারবেন? সো অন্যান্য উন্নত দেশে সম্ভব যে আপনাকে অপারেশন করার পর আপনাকে বাসায় দিয়ে দিল, যদি ইমার্জেন্সি কল হয় আপনি 999 কল করবেন, আপনাকে অ্যাম্বুলেন্স আধা ঘন্টার মধ্যে পিক করে আধা ঘন্টা আপনাকে হসপিটালে নিয়ে যাবে। সার্জন বাসায় ছিলেন, উনি আধা ঘন্টায় চলে আসবেন। রিকভারি ফেজটাতে পেশেন্টসদের করণীয় কি? পেশেন্টের করণীয় হলো যে আসলে যে ইনস্ট্রাকশন টু বি ফলোড, আসলে ওই ফেজটাতে কিন্তু আসলে পেশেন্টের খুব বেশি করার থাকে না, কারণ সে কিন্তু আসলে হসপিটালে যে সার্জিক্যাল টিম বা নার্সেস টিম যা পোস্ট অপারেটিভ কেয়ার, তাদের কেয়ারে থাকে। কিন্তু আসলে শুধু ডায়েটের জন্য হয়তো তাকে ডাকা হয় যে আপনার রিলেটিভস কেউ আসবে, কিন্তু ওই সময়টা কিন্তু আসলে অন্যদের হাতে ছাড়া হয় না, সেটা কিন্তু সে একটা স্পেশাল দেখে না পোস্ট অপারেটিভ রুমে থাকে আর কি। তো সেই সময়টা আসলে খুব কাছাকাছি থাকা তার আত্মীয় স্বজনদেরকে, আর পেশেন্টের আসলে খুব একটা করা থাকে না, কারণ ওনাকে আসলে আমরা বিভিন্ন প্যাথিডিন বা ঘুমের ওষুধ দিয়ে আমরা আসলে তাকে বিশ্রামে রেখে দিই 3-4 ঘন্টা। তো রিলেটিভদের যেটা উদ্দেশ্য হলো যে সেটা হলো যে আমাদের যে ইনস্ট্রাকশন কখন তাকে খাবার দিতে হবে, আমরা লিকুইড খাবার দিয়ে শুরু করি। তারপরে পেইনের যদি কোনো কমপ্লেইন থাকে সেটা বলা, কারণ এক একজনের সেন্সেশন এক এক রকম। আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে যদি পেইন কমে, আপনার হতে সেটাতে কমবে না, পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে। তো এটা তো বোঝা খুব মুশকিল, সম্ভব না। তো সেটা যখন ডিউলি যখন জানানো হয় তখন আমরা সেটা আবার ব্যবস্থা নিই। নাম্বার 3 হলো যে যেমন যেসব নিষেধাজ্ঞাগুলো থাকে, অনেক সময় আমরা বলি যে আপনি এতটার আগে খাবেন না, এই জিনিস খাবেন না, অনেকেই সেটা মানতে চায় না, তখনই সমস্যা হয়। কারণ দিস ইজ সায়েন্স, দিস ইজ নট দ্য পোয়েট্রি যে আমি বলে দিলাম সেইভাবে পছন্দ না উভয় বললাম, সেটা হবে না। আচ্ছা ভাই, একটা জিজ্ঞেস করে নিই আমি, কোনো এথিক্যাল ইস্যু থাকে রিগার্ডিং পেশেন্ট কনসার্ন অর বডি ইমেজ ইস্যু? মানে কনসার্ন অপারেশনের আগে অপারেশন কনসার্ন বডি ইমেজ ইস্যু? ডেফিনেটলি আমরা যে কোনো সার্জারির আগে কিন্তু আমরা এটাকে বলে ইনফর্ম কনসেন্ট আমরা পেশেন্ট থেকে নেই, এটা দিতেই হবে। কারণ আমার বডিতে অপারেশন করব, আমি তখন বলি যে আপনার এই হবে, সার্জারির পর এই এই সমস্যা হবে, সেটা কিন্তু আমরা ডিসক্লোজার দিয়ে কিন্তু আমরা অপারেশনের জন্য কনসেন্ট নেই, যেগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিউরে। তো সেটা আসলে আমরা কিন্তু ডিসক্লোজার দেওয়া হয়। এই জন্যে কিন্তু অনেক সময় অপারেশনের পরে অ্যাক্সিডেন্ট ঘটার পর বলা হয় যে
তাকে আসলে ভুল চিকিৎসা করেছে, ব্যাপারটা আসলে ওটা না। পুরোপুরি সঠিক না। কারণ কিছু আপনার তো বললাম ওই যে প্রথমেই আমরা বলেছিলাম যে 1 to 5% আপনার ফ্যাটালিটি রিস্ক আছেই। আপনি এখান থেকে রাস্তায় বের হলো আপনি কিন্তু যে কোনো সময় আপনার দুর্ঘটনা হবে, সেটা তো বলে কয়ে আসবে না। ঠিক এরকমভাবে আমরা সব চেক আপ করার পরেও কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, চান্সটা 1%, 100 জনে একজন। তো কিন্তু যার ঘটে যাচ্ছে তখন হয়তো বলছে হয়তো অবহেলা। হ্যাঁ, অবহেলা অনেক সময় থাকে, তবে সেটা কিন্তু হয়তো টোটাল দুর্ঘটনারও 1% হতে পারে। কিন্তু আমাদের দেশে হয়তো গড়পড়তা আমাদের ধারণা যে সবগুলোই অবহেলা, আসলে ব্যাপারটা তা না। যে এটা কিন্তু এই জন্যই তো অপারেশনের আগে আপনাকে ইনফর্ম করা হয় যে এই দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। না, ট্রু। আচ্ছা ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম আমি যে এথিক্যাল ইস্যু নিয়ে আপনার ধরেন রিগার্ডিং যে পেশেন্ট, আপনারা তো অপারেট করার আগেই আপনারা তো সাইন করেন নেন, সো এখানের মধ্যে তো সাইন করতেই হয়। প্লাস আপনারা যে ধরেন বিফোর অ্যান্ড আফটার ওদের যে ইমেজগুলো, এগুলা কি লাইক ডিসক্লোজ করা যায়? এটা একটা খুব ভালো একটা প্রশ্ন, যে এটা আসলে নির্ভর করে পেশেন্টের উপরে। যেমন আমরা আসলে আমাদের ডকুমেন্টেশনের জন্য কিন্তু আমরা পেশেন্টের ফটোগ্রাফ রাখি, প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ সার্জিক্যাল ফটোগ্রাফস, কিন্তু সেটা হলো পিওরলি ফর মানে ইথিক্যাল গ্রাউন্ডস আর হলো এভিডেন্স। কিন্তু সেটা আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ডিসক্লোজার দিতে পারি না, দেখাতে পারি না, বা কোথাও দিতে পারি না যদি না পেশেন্ট কনসেন্ট দেয় যে ঠিক আছে এটা আপনি কোথাও ডিসপ্লে করতে পারেন। সেটা আমরা আসলে পেশেন্টকে জানিয়ে নিই, সেটাকেই আমরা কিন্তু পাবলিকেশনে আনি অথবা বিভিন্ন জায়গায় দেই, এটা ছাড়া কিন্তু দেওয়া যায় না। মোস্ট অফ দ্য কেসেস পেশেন্টরা কি ওকে থাকে? অন্যান্য সার্জারিতে ঠিক আছে, কিন্তু অ্যাস্থেটিক প্রসিডিউরে আসলে তারা চান না যে তাদের এই ডিসক্লোজারটা থাকুক। দে ওন্ট, মানে আবার চান না একদম। কিন্তু অপারেশনের আগে কিন্তু আমরা কনসার্ন নেই যে আপনার অপারেশন কী করা হবে, আমরা কী করব, বা এটার কমপ্লিকেশন হবে কি না, এবং এটা বলে দেওয়া হয় যে এই জিনিসটা। আপনার যখন মেয়ে পেশেন্টরা বেসিক্যালি কেন আসে, লাইক কি করাতে চায়? ছেলে পেশেন্টরা কি করাতে চায়? এটা আসলে একটা তো কালচারাল ভেরিয়েশন আছেই, বিশাল বড় একটা ভেরিয়েশন। তো আমরা যদি জেন্ডার ভেরিয়েশনে আসি, যে আমাদের পার্সপেক্টিভ, দেশের পার্সপেক্টিভ, যদি অ্যাস্থেটিক প্রসিডিউর তো বলছে চাচ্ছেন, তাই তো? অ্যাস্থেটিক বা কসমেটিক প্রসিডিউরে যারা ফিমেইল আসেন, এটার মধ্যে আবার ভাগ আছে, যারা একটা ইয়াঙ্গার এজ গ্রুপ আর একটা হলো যারা মিডল এজ গ্রুপ। তো মিডল এজ গ্রুপ হলো যারা 35+, বা আর অন্যরা হলো 30-র নিচে যারা। তো ওই কম বয়সে সাধারণত নোজ ওয়ার্কস, মানে রাইনোপ্লাস্টি, কিছু লিপ ঠোঁটের কাজ, তারপরে হতে পারে কিছু হাতের কিছু অংশ থাকে, অনেক সময় কিছু অগমেন্টেশন, মানে ব্রেস্টের কিছু কাজ থাকে, এগুলো নিয়ে আসেন। আর যারা মিডল এজে আসেন তারা ম্যাক্সিমাম আসেন অ্যাবডোমিনোপ্লাস্টি, মানে এই পেটটাকে টাইট করার জন্যে, ব্রেস্ট অগমেন্টেশন বা ইমপ্লান্টস রিডাকশন, তারপরে রাইনোপ্লাস্টি, চোখের ব্লেফারোপ্লাস্টি, মানে চোখ ঝুলে পড়ছে সেটাকে উঠিয়ে নেওয়ার জন্যে। আর থাকে অনেক রকমের, যে বিভিন্ন স্পট থাকে বা টিউমার, তিল থাকে, আর অনেক সময় যে নেকের স্কিন ঝুলে পড়ছে বা হাতে, সেগুলা রিপেয়ার করার জন্য আসে। আবার অনেকে আসে লাইপোসাকশন করানোর জন্য, যে অ্যাক্সেস ফ্যাট হয়ে গেছে সেটাকে কমিয়ে নেওয়ার জন্য। তো এগুলো আসলে মেয়েদের মধ্যে বেশি। আর ছেলেদের মধ্যে যদি আসে, বাংলাদেশে যদিও কম, কিন্তু আমাদের অনেকেই আসে, সবচেয়ে বেশি আসে আসলে যে গাইনোকমেশিয়া। নামটা শুনতে অন্যরকম, কিন্তু ইট ইজ ভেরি কমন। যে অনেক ছেলেদেরই দুইটা এজ ভেরিয়েশন আছে, কারণ হচ্ছে যে যখন টিন এজে হয়, কলেজে যায়, এই সময় হরমোনাল ভেরিয়েশনের জন্য ব্রেস্ট বড় হয়ে যায় ছেলেদের। আরেকটা হলো 30 ইয়ার্সের কাছাকাছি যাওয়ার পর এই ব্রেস্টটা বড় হয়ে যায় হঠাৎ করে সাডেনলি, এটাকে বলে গাইনোকমেশিয়া বলা হয়। তো এইটাকে অপারেশন করার জন্য আসে। আর নাম্বার 2 আসে ছেলেদের মধ্যে হলো রাইনোপ্লাস্টি, নাক নিয়ে, আর হলো ঠোঁট, যে অনেকের ঠোঁটটা খুব বেশি ভারী থেকে এটাকে পাতলা করার জন্যে এটা আসে। আর কিছু কিছু ছেলে আসে আসলে ওরা ব্লেফারোপ্লাস্টি, বা ছেলে বলবো না, মিডল এজে, যেটা আসলে সবারই কমন একটা প্রবলেম, যে চোখের পাতাটা ঝুলে পড়ছে। তো সেটার অপারেশনের জন্য আসে। আচ্ছা, আমরা এখন একটা নতুন সেগমেন্টে যাব। নর্মালি আমি যখন আমার পডকাস্ট করি অনেক সেগমেন্ট রাখি, বাট আজকে খুব কম সেগমেন্ট রেখেছি। আজকে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং সেগমেন্টটা হলো জনগণের প্রশ্ন। সো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের থ্রুতে বিভিন্ন কোয়েশ্চেন নিয়েছি,
ওই কোয়েশ্চেনগুলো আপনাকে আমি রিড করে শোনাবো। সো প্রথম যে কোয়েশ্চেন আমার, উনি মুন্সিগঞ্জ থেকে সবুজ লিখেছেন, সিলিকনের ইউজটা কিভাবে হয় বডিতে, এটার কি কোনো সাইড এফেক্ট আছে? সিলিকন, উনি হয়তো সিলিকন ইমপ্লান্টের কথা বলতে চাচ্ছেন হয়তো বা। তো আমরা সিলিকন ইমপ্লান্ট আসলে ওই যে সিলিকা থেকে সিলিকন ওই জিনিস না, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট। এটা একটা কেমিক্যাল, এটা একটা রাবারের মতো যেটা হয়। তো সেটা হিউম্যান বডিতে মেডিকেল গ্রেড, ভেরি এক্সপেন্সিভ এ প্রিপারেশন করা। শুধু সিলিকন জেলটা দেওয়া হয় না, ওর উপর একটা শেল থাকে। তো এটা আমরা ইউজ করি সাধারণত মোস্টলি হলো মেয়েদের জন্য, যেটা মহিলারা ইউজ করে থাকেন ব্রেস্ট অগমেন্টেশনের যে ব্রেস্ট ইমপ্লান্ট, এটা হলো ওয়াইডলি ইউজড, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। নাম্বার 2 হলো যে ন্যাজাল ইমপ্লান্ট, রাইনোপ্লাস্টি, নাকটাকে মানে খুব শার্প করার জন্য বা উঁচু করার জন্য আমরা এই ইমপ্লান্টটাকে ইউজ করি। আর কিছু থাকে বিভিন্ন চিক ইমপ্লান্টস। তো এই ইমপ্লান্টসগুলো আসলে ক্ষতিকর না আসলে, তবে এগুলো ইউএসএফডিএ অ্যাপ্রুভাল থাকা উচিত। এটা কিন্তু ট্রু যে এগুলার স্পেশাল কিছু কোম্পানি আছে, এটা যদি সাবস্ট্যান্ডার্ড কোম্পানি, বাংলাদেশে ইউজুয়ালি এই মুহূর্তে ইউএসএ থেকে বা অস্ট্রেলিয়া বা ইউকের যে প্রোডাক্ট সেগুলো খুবই এক্সপেন্সিভ আসে না, চায়নার প্রোডাক্টস। কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আমি যখন একটা মোবাইল কিনবো, শুধু আইফোন তো মেড ইন চায়না বাট কোয়ালিটি কন্ট্রোলড, কিন্তু আপনার তো অনেক মোবাইল সেট বাংলাদেশে বা চায়না থেকে আসে, অনেক বেশি ফিচার্স থাকে, কিন্তু এটা আসলে কতটুকু ভালো, কতটুকু আমাকে কাজে দেবে, দামে কম কিন্তু অনেক সমস্যা থাকে। ঠিক সেরকম হিউম্যান বডিতে আমি যেটা ইউজ করি সেটা অবশ্যই হতে হবে সেই স্ট্যান্ডার্ডের। তো আপনার ওই ধরনের প্রোডাক্টস আসলে আমি পার্সোনালি ইউজ করি না, অনেকেই কিন্তু বাংলাদেশে ইউজ হচ্ছে, সেটার কিছু রিস্ক তো আছে, সেটার ব্যাপারে আমরা আসলে রিস্ক ফ্রি এটা বলতে পারবো না। সেটা থেকে আসলে লং টার্মে ক্যান্সার হওয়ার চান্স থাকে, কিডনি এবং লিভারের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার চান্স হতে পারে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি। মিরপুর থেকে মিথিলা লিখেছেন, আমি আমার ফেস নিয়ে একদমই হ্যাপি না, আমি কি আমার ফেস চেঞ্জ করে ক্যাটরিনা কাইফের মতন হতে পারবো? এটা আসলে একটা আমরা বলি যে আনরিয়ালিস্টিক ডিজায়ার, সরি টার্মটার জন্য, কিন্তু টোটালি ফেস আমরা চেঞ্জ করে দিতে পারি, ইট ইজ নট পসিবল, নাম্বার 1। নাম্বার 2, অনেকের ধারণা যে ফেস ট্রান্সপ্লান্ট, আমি আরেকজনের ফেস আমি দিতে পারবো, অনেকেই এসে বলে, ইট ইজ অলসো নট পসিবল। এটা আমাদের রিসার্চ পারপাসে ইউএসএ 2-3টা হয়েছে, অ্যাক্সিডেন্টের পর আরেকজনের ফেস আরেকজনের দেওয়া হয়েছে, বাট দিস ইজ আন্ডার রিসার্চ, এবং এটা আদতে সম্ভব, এটা সবসময় রিসার্চ কিছু থাকে। আর চেহারা 100% চেঞ্জ করে আমি আপনার কে ক্যাটরিনা কাইফ বানিয়ে দিব বা আপনাকে আমি শাহরুখ বানিয়ে দিব ছেলেদেরকে, ইট ইজ নট পসিবল। উই ক্যান মেক সাম মাইনর চেঞ্জেস, আল্লাহ তাআলা যাকে যেটা দিয়েছেন, মানুষের ক্ষমতা, আমার চিকিৎসক আমি যত বড়ই হন না কেন, আমাকে সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, আমরা এত বেশি মেজর চেঞ্জ করতে পারি না। আমি আপনাকে কিছুটা মডিফিকেশন করতে পারি, নাকটা মোটা আছে সেটাকে আপনাকে চিকন করতে পারবো, একটু বসা আছে তাকে আমি উঁচু করতে পারবো, আপনার এই অংশটা বসা আছে সেটা করতে পারবো। যে ক্যাটরিনা কাইফের চেহারা শার্প, যে এখানে উঁচু আছে, চিনটা লম্বা, নাকটা চোখা, আমি হয়তো ওই রকমভাবে, কিন্তু আপনি ক্যাটরিনা কাইফের এক্স্যাক্টলি সম্ভব না, একটা দুইটা অংশকে উই ক্যান মডিফাই। ওকে, আই থিঙ্ক আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন হলো, উত্তরা থেকে রহিমা লিখেছেন, আমার বয়স 55, এজিংয়ের কারণে দিন দিন ফেসের মধ্যে বার্ধক্যতা অনুভব করছি, আমি কি সার্জারি করে আমার ফেস 25 বছরের ইয়াং মেয়েদের মতন বানাতে পারবো? এটা আসলে অ্যানালাইসিস লাগবে, দেখতে হবে যে তার প্রবলেমটা কোথায়। তো এখন 50 বছর বয়স যখন হয়ে যাবে, তো এটা আবারও বলবো যে আল্লাহ তাআলা প্রদত্ত যে চেঞ্জটা হবে, তো সেটা 100% আপনাকে চেঞ্জ করা সম্ভব। তাহলে তো আমরা যৌবনকে আজীবনের জন্য ধরে রাখতে পারতাম, সেটা সম্ভব না, কিছু কারেকশন সম্ভব। তো সেই কারেকশনগুলো আসলে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে ওনার কী কী সমস্যা আছে। সাধারণত এই বয়সে 50 বছর বয়সে যেটা হতে পারে, ওনার গালটা বসে পড়েছে, মানে ঝুলে পড়েছে, চোখের পাতা, আবার বলতেছি উপরের অংশটা ঝুলে পড়েছে, এইখানে ভাঁজ আসছে, কপালে ভাঁজ আসছে, চোখের নিচে ফুলে গেছে বা কালো হয়ে গেছে, নাকটা হয়তো একটু চ্যাপটা হয়ে গেছে, সেগুলাকে হয়তো আমরা একটা একটা ধরে, যেটা প্রায়োরিটি বেস, যেটা আপনার বেশি দরকার, আমরা সেগুলো কারেকশন করতে পারি। তবে বয়স কমিয়ে দেওয়া সম্ভব না, আপনাকে হয়তো ইউথফুল একটা লুক চলে আসবে। তো 50 ইয়ার্সে যেটা হয়,
এই প্রসিডিউরগুলো সাধারণত অ্যারাউন্ড 40 করা হয়। 50-তে চলে যাওয়ার পর যেটা করতে গেলে আপনাকে ইউ উইল বি লুকিং লাইক অ্যান লেডি অফ অ্যারাউন্ড 35 ইয়ার্স এরকম হতে পারে, বাট 25 তো হ্যাঁ একটু tough, যে আমরা হয়তো আপনাকে ইউথফুল একটা 10 to 15 years একটা লুক দেওয়া যায় কমিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো ধানমন্ডি থেকে মালিহা লিখেছেন, ইমপ্ল্যান্ট ওয়ার্ডটা অনেক শুনেছি সব জায়গায়, কিন্তু ক্লিয়ার না, একটু এক্সপ্লেন করবেন? আচ্ছা, ওই যে একটু আগে আমি বলেছিলাম যে ইমপ্লান্টের মধ্যে অনেক রকম আছে, তো বিশেষত অগমেন্টেশনের জন্য যেটা আসে আর কি, তো ওইটা বেশি জনপ্রিয় এখন, যে ব্রেস্ট ইমপ্লান্ট, যে ওইটা ইমপ্লান্ট, এটা নির্ভর করে যে একজনের তার বডি ওয়েট, তার বডি শেপ, তার স্ট্রাকচার, অনেক কিছুর উপর, এবং পেশেন্টের ডিজায়ার, হোয়াট শি ওয়ান্টস, যে তো সেটাকে ব্যালেন্স করে অ্যাভেলেবল ইমপ্লান্টের উপরে নির্ভর করে আমরা সাধারণত সেটাকে ইমপ্লান্ট রিপ্লেস করি। কিন্তু একটা আবারও বলতেছি, ইউএস এফডিএ ইমপ্লান্ট ইজ দ্য বেস্ট ওয়ান। তা আমরা যদি চায়না বা অন্যান্য দেশে যে ইমপ্লান্টগুলো ইউজ করি তার অবশ্যই রিস্ক আছে, কারণ ইমপ্লান্ট এটা বডিতে একটা ফরেন বডি দেওয়া হবে, সেটা যদি অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে রিজেকশন হবে। অনেক পেশেন্ট আসে এটা দেওয়ার পর আবার খুলে ফেলতে চায়, সেটা বুঝে শুনে আসতে হবে, কারণ সেটা চান্স কিন্তু প্রায় 10%। আর আরেকটা জিনিস যেটা অনেকেরই জানে না, যে ইমপ্লান্ট দেওয়া মানেই যে এটা পার্মানেন্ট তা কিন্তু না। ম্যাক্সিমাম এটা 10 ইয়ার্স পর ইমপ্লান্ট এক্সচেঞ্জ বলা হয়, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। ইউএস এফডিএ অ্যাপ্রুভ যেটা, সেটা অবশ্যই 8 থেকে 10 বছরের ভিতরে আবার চেঞ্জ করে আবার নতুন ইমপ্লান্ট দিতে হয়। ওইটা থাকে না, কার্যকারিতা থাকে না, এটা ফেটে যায়, অনেক ঝামেলা হয়। কিন্তু চাইনিজগুলোর ব্যাপারে আমরা বলতে পারবো না, সেগুলো অনেক সময় দেখে 2-3 বছর পরেই সমস্যা করে। আবার অনেক সময় ইমপ্লান্ট দেওয়ার পর সেটা খুব টাইটনেস হয়, ব্যথা হয়, অনেকগুলো জিনিস থাকে, এবং সব মানুষকে সব কিছু স্যুট নাও করতে পারে। যেরকম আপনি ঔষধ দেখবেন, যে অনেকেরই দেখবেন যে আপনি ওয়াইডলি ইউজড একটা ওষুধ আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, 1-2 জন দেখবেন বলে যে না, আমি ওষুধ খাইতেই পারি না। তো ঠিক সিলিকন এরকম কিন্তু অনেকের রিয়াকশন করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো আপনার অ্যান্সারটা পেয়েছেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কুমিল্লা থেকে ফিরোজ লিখেছেন, একজন ওয়েল নন প্লাস্টিক সার্জনের রাফলি ইনকাম মান্থলি কত হতে পারে? এইটা তো খুব মানে একটা, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে যে উনি আসলে কোথায় কাজ করতেছেন, বা উনি কী ধরনের কাজ করতেছেন, এবং উনি কত বেশি সময় দিচ্ছেন তার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, তো এটা তো আমরা যারা মোস্ট অফ দ্য প্লাস্টিশিয়ানস আর ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট সার্ভিস, তো আমাদের তো গভর্নমেন্টের যে স্কেল অনুযায়ী পেমেন্টস যেটা আছে সেটা আছে সরকারি কর্মকর্তাদের, কিন্তু এর বাহিরে আমরা হয়তো প্রাইভেট প্র্যাকটিস করি, তো সেটা নির্ভর করে আমি যদি কতটুকু কাজ করা হয়। হ্যাঁ, আমি যদি জাস্ট একটা অন এভারেজ যদি কেউ অন অ্যাভারেজ 5 দিন যদি কাজ করে আপনার সরকারি আর বেসরকারি মিলিয়ে, তাও নির্ভর করতেছে আসলে উনি কতটুকু কাজ করেন। মিনিমাম কত হতে পারে? যদি অন এন অ্যাভারেজ হতো 3 to 5 লাখের ভিতরে হতে পারে মিনিমাম, ম্যাক্সিমাম তো কোনো অন এন অ্যাভারেজ এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, মেলবোর্ন থেকে ঐশী লিখেছেন, আমরা অনেক সময় দেখি যে লেজার দিয়ে বডি ফ্যাট রিডিউস করা হয়ে থাকে, এটার কোনো সাইড এফেক্ট আছে? এটা লেজার লাইপোলাইসিস যেটা বলতেছেন, তো সেটা সাইড ইফেক্ট নাই, তবে কিছু রিস্ক আছে, যে খুব বেশি পরিমাণে আসলে এই যে লাইপোলাইসিস, এটা কিন্তু লাইপোসাকশন না। লাইপোসাকশনে আমরা যেটা করি, যে ম্যানুয়ালি যেটা খুব জনপ্রিয়, আমরা ফ্যাটটাকে বের করে নিয়ে আসে, আর এটা লাইপোলাইসিস লেজার দিয়ে যেটা করা হয়, ফ্যাটটা আপনার শরীরে গলে যাবে এবং আপনার প্রস্রাবের সাথে বা আপনার এক্সক্রিটের সাথে এটা বেরিয়ে আসবে। তো এটার মারাত্মক ইফেক্ট আছে আপনার কিডনির উপরে, লিভারের উপরে। তো এটার একটা যখন যাবে, ওনাকে ভ্যালা শেপ আছে, লেজার লাইপোলাইসিস আছে, সেখানে আসলে ক্যালকুলেশন করে ওনারা হয়তো স্টেপ বাই স্টেপ, এই জন্য বলা হয় যে আপনাকে মাল্টিপল সেশনে যেতে হবে, একটা সেশন দেওয়ার পর এতদিন গ্যাপ নিতে হবে, প্রতিটা সেশনের আগে আপনাকে এতগুলা টেস্ট করাচ্ছি আমরা, এবং কোনো সমস্যা হলে পরে আমরা স্টপ করে দিচ্ছি, অথবা এই ধরনের আপনার শারীরিক সমস্যা থাকলে হাইপারটেনশন বা ডায়াবেটিস বা এরকম আপনাকে আমাদেরকে আরও ফ্রিকোয়েন্সি বাড়াই দিতে হবে, মানে গ্যাপটাকে বাড়িয়ে দিতে হবে। তো এগুলো আসলে নির্ভর করে যে ওনার শারীরিক কন্ডিশনের উপরে, তবে এটার অবশ্যই কিছু রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই আছে। তো সেটাকে আসলে ইভ্যালুয়েট করে আমরা আসলে তাকে পেশেন্টকে দেখে টেস্ট করে তারপর আমরা আসলে তাকে বলি যে এটা কতটুকু রিস্ক কি রিস্ক না। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, রাজশাহী থেকে সোহানা লিখেছেন,
আপনি যখন দেখেন একটা মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে অ্যাসিড দগ্ধ হয়ে আপনার কাছে চিকিৎসা করাতে এসেছে, তার ইচ্ছা ছিল হলো কোনোভাবে নিজের ফেসটাকে যাতে প্রেজেন্টেবল করা যায়। আর অনেকে আছে এসে বলে আমি বলিউড অ্যাক্ট্রেসদের মতন হতে চাই, কারিনা ক্যাটরিনার মতন হতে চাই, সুন্দর বানিয়ে দেন, যত টাকা লাগবে তত টাকা দিব। So, এই ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে কীভাবে দেখেন যে অনেকে আপনার টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, অনেকে নিজের সৌন্দর্যকে আরও বাড়ানোর জন্য আসছে, টাকা দিচ্ছে, মানে এই যে এত একটা বিগ একটা ভেরিয়েন্স। ভেরিয়েশন অ্যাকচুয়ালি এই কারণেই আপনাকে আমরা হয়তো আমাদের কথার আলোচনার পূর্বে আমি একদম বিগিনিংয়ে বলছিলাম যে বাংলাদেশে আমাদের সিনিয়র যে প্লাস্টিক সার্জন ছিলেন ওই সময় কিন্তু বাংলাদেশে প্লাস্টিক সংখ্যা কম ছিল এবং আমাদের অর্থনৈতিক অবস্থা অতটা বাংলাদেশ তো অ্যাডভান্স ছিল না। ওই সময় কিন্তু অ্যাস্থেটিক সার্জারি নিয়ে কিন্তু অতটা চিন্তা ছিল না মানুষের। তখন কিন্তু রিকনস্ট্রাকশন, ক্যান্সার এগুলো নিয়ে আমরা কাজ করি। স্টিল বাংলাদেশে আমাদের মেজরিটি অফ দ্য ওয়ার্ডস অ্যাটলিস্ট 98% হলো কিন্তু ট্রমা, ক্যান্সার, জন্মগত ত্রুটি এইসব নিয়ে, বার্নস। অ্যাস্থেটিক কিন্তু খুবই কম, কারণ যার পয়সা আছে উনি যদি মনে করেন এনহ্যান্স করবেন উনি আসেন। তবে আমাদের কাছে স্টিল আমাদের কাছে প্রায়োরিটি হলো রিকনস্ট্রাকশন। যে ডিসফিগারমেন্ট নিয়ে আসছে তাকে আমি সোসাইটিতে কিভাবে আমি মানে তাকে ফিরিয়ে নিয়ে যাব, তাকে একটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা ফিগার দেবে, সেটাই আমাদের কাছে এখন পর্যন্ত প্রায়োরিটি। এটা সত্যি কথা। এবং গভর্নমেন্ট হসপিটালগুলোতে আমরা আসলে অ্যাস্থেটিক প্রসিডিউরকে আমরা খুব একটা এনকারেজ করি না, কারণ সেখানে যার দরকার এই জন্যে নিডি, যার পয়সা নাই বা সমস্যা তাকেই ওখানে আমরা আসলে অ্যাডমিশনে প্রায়োরিটি দিই। যার অ্যাস্থেটিক প্রসিডিউর তাকে আমরা আসলে বলি যে আপনার পরে আসেন। জি আপনাদের লাস্ট কোয়েশ্চেন, খুলনা থেকে ইমরুল লিখেছেন, আমরা দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্লাস্টিক সার্জারি করা অনেক এক্সপেন্সিভ, কিন্তু বাংলাদেশ বা থাইল্যান্ডে ওই টাকার 1/4 টাকা দিয়েই করা যায়, এতে কি কোয়ালিটিও ড্রপ করে? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না। আমি যদি বাংলাদেশের এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি কফি, তাই না, নেসকাফে, বা আপনি একটা আমেরিকানো কফি যেটা আপনি তৈরি করতেছেন, তো সেটা আপনি অনেক ধরনের কফি শপ আছেন আমাদের দেশে, তো সিমিলার কফি, কিন্তু আপনি যদি নর্থ এন্ড কফিতে যান অথবা আপনি অন্য একটা ভালো কফি শপে যান, ওখানে কিন্তু আপনার প্রাইসিং একরকম। ঠিক সিমিলার কফি কিন্তু একটা দেশি ব্র্যান্ডে গেলে কিন্তু আপনার হয়তো 100-120 টাকা ওরা রাখছে। তাহলে এই ডিফারেন্সটা কিসের জন্যে? দেখুন, বড় একটা কফি শপে তারা আপনাকে একটা পরিবেশ দিচ্ছে, ওনার ইনভেস্টমেন্ট আছে এখানে, আপনার বসার জায়গা দিল, আপনাকে এসিতে আপনি বসবেন এবং আপনি একটা চেয়ারে বসার পর্যন্ত আপনি ওখানে গল্প করছেন, একটা সময় দিচ্ছেন। তো এই যে টোটাল জিনিসটার কিন্তু একটা কস্টিং আছে, সেটা কিন্তু আসছে আপনার একটা সার্ভিসের উপরে। কফি একটা আইটেম। ঠিক আপনি যখন হসপিটালে আপনি চিকিৎসা নেবেন, আপনি যদি একটা গভর্নমেন্ট হসপিটাল যাচ্ছেন ফ্রি, কিন্তু আপনার যে মিডিও কেয়ার যে হসপিটালগুলো আছে সেখানে কী হবে, আপনার এসি নাই, আপনার ওয়েটিং রুমে চেয়ারগুলা সিম্পল, আপনার বেডে অত বেশি অ্যামিনিটিস নাই, আপনার কেবিনগুলো অত সুন্দর না, সেখানে খরচ কমে যাচ্ছে। মেইন জিনিসটা কিন্তু আসলে হসপিটালের খরচ। আপনি যদি এখন চলে আসেন কর্পোরেট হসপিটাল, ল্যাবেডে আসেন বা স্কোয়ারে আসেন বা ইভার কেয়ারে আসেন, হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট তার ওখানে। আপনি গেলেই আপনাকে অনেকে আসবে হেল্প করার জন্য, অনেক স্টাফ একটু পরপর ক্লিন করতেছে, এই পয়সাটা আসবে কোত্থেকে? টোটাল জিনিসটি আপনার আলটিমেটলি আপনার ইনকাম তাদের কোথায় থেকে? ওই সার্জারি থেকে, ওখানে খরচটা চলে আসে। কিন্তু যিনি সার্জন, উনি দুইটা জায়গায়, যেমন আমি ব্যক্তিগতভাবে 2টা কর্পোরেট হসপিটালে কাজ করি, মগবাজারে একটা চ্যারিটি হসপিটালে কাজ করি। আমার এই সিমিলার পার্সন, আমার 2 জায়গাতে সার্জিক্যাল চার্জ কিন্তু সিমিলার আমি যদি রাখি, কিন্তু দেখা যাবে যে মগবাজারে যদি আমার পেশেন্টের 45,000 টাকা খরচ হয়, সেটা হয়তো একটা কর্পোরেট হসপিটালে যেটা 1,50,000 হয়ে যাচ্ছে, কিন্তু আমার পেমেন্টস কিন্তু সেই একই রয়ে গেল। তাহলে মূল্যটা আসলে সার্ভিসের উপরে নির্ভরশীল, কিন্তু কোয়ালিটিতে কোনো সমস্যা নেই। এটা বিদেশের সাথে তুলনা করলে আমাদের দেশের সার্ভিসও ভালো। হ্যাঁ, কারণ আপনি সার্জন যদি কোয়ালিফাইড হয়ে থাকে, ইউ উইল গেট দ্য সিমিলার কোয়ালিটি অফ সার্জিক্যাল। কিন্তু আমাদের দেশে সমস্যা যেটা হলো, নার্সিং কেয়ার
স্টাফ কেয়ার, ব্যাকআপ সার্ভিস ইজ নট গুড, লাইক ইন এয়ারপোর্ট। আমাদের এয়ারপোর্ট, আপনি তো সেই এয়ারপোর্ট ইউজ করেই কিন্তু আপনি ড্রিম লাইনার করে অস্ট্রেলিয়া যাচ্ছেন, আবার অস্ট্রেলিয়ানের এয়ারপোর্টে কিন্তু চড়ে আবার বাংলাদেশে আসতেছেন। আপনার এয়ারক্রাফট তো সিমিলার, কিন্তু সার্ভিস দুই এয়ারপোর্টে খুবই ডিফারেন্স। got the main point. So almost like আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ভাইয়া থেকে আমি আমার সেগমেন্টের একদম লাস্টে যেটা রাখি, সমাজের অসঙ্গতি নিয়ে কিছু কথা আমি বলতে চাই যারা আমার গেস্টরা আসেন তাদেরকে নিয়ে। সো ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো এই ক্যামেরার দিকে তাকিয়ে সমাজের অসঙ্গতি নিয়ে কিছু কথা বলার জন্য, উইচ ইজ লাইক হ্যাভিং লাইক আ গোয়িং রং, উইচ শুড বি লাইক ইন এ প্রপার ওয়ে, কী কী অ্যাকশন নেওয়া উচিত মানুষজনদের, একটু এই ক্যামেরায় বলবেন। যেমন আমরা যদি বলে থাকি যে হেলথ সেক্টর, যদি আমি বলি যে আমাদের যে সরকারি হসপিটালে যে সেবাটা মোস্টলি হলো দেখা যাচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করে করা হয়েছে, ফলে আমাদের একটা টেন্ডেন্সি হলো যে এই সার্ভিসটাকে আমি হয়তো ইমপ্রুভ করছি না বা ওখানে খুব একটা অ্যাটেনশন হচ্ছে না। তো সরকারি সেবা মানেই হলো মনে হচ্ছে যেন এটা যেনতনভাবে দেওয়া হচ্ছে। তো এইটা আসলে ইমপ্রুভ করা উচিত, কিন্তু সেটা ইমপ্রুভ করতে হলে সরকারের যেরকম সহযোগিতা লাগবে মানুষেরও সহযোগিতা লাগবে, কারণ আমাদের দেশটা কিন্তু গরিব দেশ। আমি যদি আবারও বলি যে রিসোর্সের খুব অভাব আছে। আমি যদি হেলথ সেক্টরই সব নিয়ে আসি তাহলে আমার কৃষি, পরিবহন সেক্টর, অনেক সেক্টর চলে গেছে, সব জায়গাতে কিন্তু আমাদের ক্রাইসিস। তো এই ক্ষেত্রে আসলে জনগণকে একটু বুঝতে হবে, ওনাদেরকে একটু সহযোগিতা মনোভাব নিয়ে আসতে হবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা বাড়াইতে হবে। যদি প্রাইভেট সেক্টর এখানে এগিয়ে আসে, যেমন আমাদের দেশে কিন্তু আগে ছিল চ্যারিটি, এখনও দেশের বাইরে আছে, দেখবেন বিভিন্ন বড় বড় ব্যক্তিরা কিন্তু সরকারি হসপিটালগুলোতে ব্যাস ওরা করে দিচ্ছেন বা বড় বড় কোম্পানি আসতেছে সিএসআর থেকে, কিন্তু বাংলাদেশে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা যদি আগিয়ে আসে তাহলে হয়তো আমাদের এই সিস্টেমগুলো ডেভেলপ করবে, এই একটা জিনিস। আর নাম্বার 2 হলো যে আমাদের দেশের মানুষ আমরা খুব বেশি আসলে ইমোশনাল, খুব সহজেই আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি, আমরা খুব অ্যাগ্রিভড হয়ে যাই। তো সেই জায়গাটা বুঝতে হবে যে আমরা যেখানে সেবা নিচ্ছি ওখানে অনেক লিমিটেশন আছে, আমরা আসলে অনেক লিমিটেশনে কাজ করি। তো দেখতে হবে যে ওনার ইন্টেনশনটা ঠিক আছে কিনা। যদি ইন্টেনশনটা ঠিক থাকে আমাদের একটু হেল্প করা উচিত, কারণ ফুল সার্ভিস আসলে আমাদের দেশ, আবারও বলতেছে, একটা গরিব পরিবারের মতো। তার পরিবারের মেম্বার যেই পরিমাণে পয়সা ইনকাম করতেছেন সেটার উপরে কিন্তু তার সন্তানদেরকে চালাচ্ছেন। তো আমাদের দেশটা যদি বড় একটা পরিবার হয়, দেশের যে ইনকামের উপর বেস করে কিন্তু জনগণকে দিচ্ছে। তা আমরা হয়তো যে দিচ্ছে তার উপর আমি রাগ করেছি, আমার বাবার উপরে এসে যিনি আসছেন তাকেই হয়তো আমি রাগ করে বলতেছি আমরা হয়তো সার্ভিস দিচ্ছি, কিন্তু এটা হয়তো আমার পক্ষে সম্ভব না সব কিছু দেওয়া, আমার লিমিটেশন না, এটা আমার দেশেরই লিমিটেশন। তো এই ব্যাপারে একটু যদি সবাই সফট থাকলে হয়তো সার্ভিসগুলো আরও বাড়বে। না, ভাইয়ার থেকে আসা এই কথাগুলো অনেক মূল্যবান। ভাইয়া, আমরা অলমোস্ট আমাদের শেষ প্রান্তে। সো জাস্ট আমার কোয়েশ্চেন অ্যাজ এ হোস্ট হিসেবে সাজিদ জামানকে আউট অফ 10 কত রেট করবেন? এটা হলো যদি ফ্র্যাঙ্কলি বলি, আই উইল মার্ক ইউ অ্যাটলিস্ট 9। থ্যাংক ইউ ভাইয়া থেকে আসা, এটা অনেক বিগ থিং ফর মি, বিকজ আমি যেটা আপনাকে বলছিলাম ভাইয়া, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি দিস টাইম, বিকজ আমি আজ পর্যন্ত লাইক কোনো ডক্টর আমার শোতে আসেনি। সো দ্যাট ওয়াজ লাইক বিকজ আমি জানি ওনার অনেক ইন্টেলেকচুয়ালি অনেক হাই অ্যান্ড এভরিথিং। সো আমার কাছে অলওয়েজ লাইক আই ওয়াজ শেকিং, বাট ইটস গুড লাইক আপনি অল দ্য ওয়ে আমাকে হেল্প করেছেন আমার পডকাস্টটা সাকসেসফুলি করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংকস টু দ্য দর্শক এস ওয়েল। থ্যাংকস ফর বিং ইন দ্য সাজিদ শো। আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো আর কিছু কাজ উপহার দিয়ে যাবো। আমাদের সাথেই থাকবেন, সাজিদ শোর সাথেই থাকবেন। সি ইউ অ্যাগেন, বাই।